সন্ধ্যাহ্নিক সেরে ঠাকুরমশাই বৈঠকখানায় পদার্পণ করলেন ধীর গতিতে, এবং তখন ঘরময় আলো আধারী স্তব্ধতা বিরাজ করছিল। তা থাকা সত্ত্বেও তিনি আমাদের উপস্থিতি খেয়াল করতেই আমাদের দিকে ফিরে সহাস্য উজ্জ্বল মুখে এক দৃষ্টে চেয়েই শুধালেন, আরে এই যে এখন আসা হলো দুজনের। স্পষ্টই দেখলাম তারানাথের প্রফুল্ল মেজাজ। আমাদের দেখে সেটা যেন কয়েক গুণ বৃদ্ধি পেয়েছে। উনি প্রত্যুত্তরের প্রত্যাশা না করে আর না থেমেই অনর্গল বলতে লাগলেন, আমি তো ভেবেছিলাম তোমাদের আর এইখানে পাওয়াই দুষ্কর। দিন দিন তোমাদের ওপর যা কর্মব্যস্ততা বাড়ছে, তাতে বাপু খোঁজ গপ্পের জন্য দুই দণ্ডের ফুরসত মিললে হয়। এই সময়টাই এরকম দাঁড়িয়েছে। দিন যতই এগোচ্ছে, যখন মানুষ আরো সময়হীনতায় ভুগছে বেশি করে, তবু এপারের আসার ব্যবধানটা এত বাড়ালে কেন শুনি? প্রশ্ন শুনে আমরা সলজ্জ ভঙ্গিতে ওনার দিকেই নীরবে কৈফিয়ত না দিয়ে চেয়ে রইলাম। কথাটা ভুল কিছুই বলেননি। অভিযোগ তোলাটা তারানাথের পক্ষে বেমানান কিছুই নয়। নানাবিধ কারণে ওনার সঙ্গে আমাদের দূরত্ব সৃষ্টি হয়েছে। অন্তত আগে ভাগে যখন খুশি চলে যাওয়া সম্ভব হলেও এখন সেটা হয়ে ওঠে না। আর তাছাড়া সত্যি মটলেনে না আসার ব্যবধানটা বেশ বড়ই হয়েছে। তারানাথ নির্বিকার ভঙ্গিতে ফের বললেন, যাক সেসব কথা, এসেছে যখন এটাই ঠের। বহুদিন দেখা হওয়ার পর ক্লান্ত মনটা বেশ চনমনে হয়ে উঠল। আজকে তোমাদের কথাই ভাবছিল। সকাল থেকেই কিছু কিছু লক্ষণ দেখে বেশ আন্দাজ করতে পারছিলাম যে গৃহে নিকটস্থ কারুর আগমন ঘটবে। আর দেখো, সেই তোমরাই এলে। তোমরা ব্যতীত আমার ঘনিষ্ঠ বলতে আর কেই বা আছে? কিশোরী ফস করে প্রশ্ন করল, বলেন কি ঠাকুর মশাই, এগুলো তো শুনিনি। অতিথি আগমনের পূর্ব লক্ষণ আছে নাকি? সেটা যদি একটু বুঝিয়ে বলেন। আপনার নিত্য নতুন কথাবার্তা শুনে শুনে তো আমাদের অদ্ভুত লাগে। কত কিছুর যে নিদর্শন এখনো দিয়ে যাবেন কে জানে। কিশোরীর বিস্ময় সত্যি তার মুখমণ্ডল জুড়ে ফুটে উঠেছিল। আমার নিজেরও কম আগ্রহ ছিল না। ঠাকুরমশাই বললেন, সকলের কাছে সেই লক্ষণ দৃশ্যমান নয়, কেবল অভিজ্ঞ জ্যোতিষ ও সাধক ব্যতীত। আর হ্যাঁ, সে তো আছেই বৎস। জ্যোতিষশাস্ত্র একটা বিরাট সমুদ্র, যার আদি অস্ত দিশা খুঁজে পাওয়া বড়ই মুশকিল। নিজেকে অভ্যাস করে কৌশলগুলো আয়ত্তের মধ্যে রাখতে হয়। মনে রাখবে, যে যার এইসব বিষয় নখদর্পণে, সে আগাম অনেক কিছু টের পায়। আর তোমরা তো জানোই আমার কিছু অলৌকিক ক্ষমতা আছে। যাক, ওসব কথা। আসলে কি জানো, সন্ধ্যা থেকে একা বসে থাকতে থাকতে ভালো লাগছে না। পুঁথিপত্তর পড়ে এখন অতটা একাকিত্বের রেশ মোচন হয় না। তাই তোমাদের জন্য অপেক্ষা করি আর কি। মনটা বিক্ষিপ্ত হয়ে থাকে। আজকাল তেমন ঘরের বাইরেও বেরোই না। বয়স তো কম হলো না। এই বৈঠকখানার দরজার বাইরে দৃষ্টিরেখার মধ্যে যতটা বাইরের পথ দেখা যায়, সেটার দিকেই চাতক পাখির মতো দৃষ্টি মেলে। কখনো খদ্দের, কখনো বা তোমাদের জন্য অপেক্ষা করেই সময় কাটাই। কি থেকে কি হয়ে গেল, হ্যাঁ? খইছিলুম ভবঘুরে তারানাথ, আর এখন হয়ে আছি শুধু সংসারেই নয়, গৃহের মধ্যে আবদ্ধ। আর ভালো লাগে না। তাই এই সন্ধ্যার মুহূর্তে যখন তোমরা এসে খোঁজ খবর নিয়ে যাও, বিশ্বাস করো, মনে আনন্দ লাগে। গপ্পগুজবে বেশ কেটে যায়। জানবে, অন্তরঙ্গ ঘনিষ্ঠ কেউ কাছে এলে ও কিছুক্ষণ সময় কাটালে মনের মধ্যে জমাটবদ্ধ হয়ে থাকা দীর্ঘক্ষণের আত্মগ্লানি ধুয়ে মুছে যায়। নাও বসো বসো, দেখি জমিয়ে বসো তো। এমনিতেই তোমাদের বেশ পরিশ্রান্ত দেখাচ্ছে।
তারানাথ শেষ করেই দীর্ঘ নিঃশ্বাস ফেললেন। আমরা মন্ত্রমুগ্ধের মতোই ওনার অবসাদের কথাগুলো শুনছিলাম। তারানাথের দৈনন্দিন জীবন যে এমন আর্থিক মন্দা ও একাকিত্বের মধ্যে চলছে, সেটা দেখে বেশ দুঃখ হলো। এতক্ষণ বলেই উনি কথা থামিয়ে আমাদের সামনে পাশবালিশ আঁকড়ে বসলেন। তারানাথের বলা কথাগুলো কিন্তু বর্ণে বর্ণে সত্যি। ওনার সম্পূর্ণ কথা যেমন সত্যি, তেমনি ওনার আন্দাজ করার প্রত্যেকটি বিবৃতি খুঁটিয়ে পর্যবেক্ষণ করে দেখেছি বার দুয়েক। হুবহু মিলে গেছে, নির্দ্বিধায় বলা যেতে পারে। আমাদের নাস্তিক ও অবিশ্বাসী মন ওনার কথার সম্মোহনে এমনই দুর্বল হতে শুরু করে যে মনে হয় ওনার বলা প্রত্যেকটি কথাই সত্যি। আমাদের জানার বাইরে যে আরো কত কি আছে, সেটা উনি নির্ভুলভাবে ধরিয়ে পরম তৃপ্তি লাভ করেন ও আমাদের রকম ফের দেখে শুনে অবজ্ঞার হাসি হাসেন। তাই ওনার এই সত্যতা সম্বন্ধে আমাদের এখন বিস্ময় হওয়া চলে না। সত্যি গত মাসের দিকটা আমাদের নিঃশ্বাস ফেলবার ফুরসত ছিল না বললেই চলে। এই মাসে সেই রেশ কিছুটা হালকা হতেই আমরা এসেছি, দেহ ও মনের ক্লান্ত ভাবটা কিছুটা স্তিমিত করতে। সব মানুষই হয়তো তাই করে। একটু বিশ্রাম পেলে নব উদ্যমে আসন্ন বৃহৎ দায়িত্বপূর্ণ কাজটা করা যায়। না জানি এবার কোন দায়িত্বপূর্ণ কাজ আমাদের জন্য অপেক্ষা করছে। কাজের বিষয় অবশ্য গোড়াতেই তারানাথ ইঙ্গিত দিয়েছিল। তার মুখ থেকে প্রত্যেকবারের ন্যায় অভিনব গপ্প শোনার পর সেই কাজের অত্যধিক প্রয়োজনীয়তা বেড়ে গিয়েছিল। সেই কথায় পরে আসছি। এরই মাঝে অল্পক্ষণের জন্য একদিন এসে তারানাথের কাছে নামমাত্র দর্শনী দিয়ে নিজের ভাগ্য গণনা করিয়েছিলাম। উনি দেখে শুনে আসন্ন শুভ সময়ের সম্বন্ধে ইঙ্গিত দিয়েছিলেন। বলা বাহুল্য, ওনার বলা প্রত্যেকটি কথা ফলতে বেশি দেরি হয়নি। আমি যেই কোম্পানিতে কর্মরত সেইখানে আমার পদোন্নতি হয়েছে। সেই সুবাদে ভেবেছিলাম ওনার পছন্দের এক হাঁড়ি রাবড়ি আনব, কিন্তু বিধিবাম বৃষ্টির প্রকোপে সব পরিকল্পনা ভেস্তে গেল। উনি বসা মাত্র আমরা তারানাথের পদস্পর্শ করলাম। অন্তর্যামী তারানাথ আমার এই অস্বস্তির কথা অবশ্য বুঝে দাঁতের ফাঁকে মুচকি হেসে সান্ত্বনাস্বরূপ বলেছিল, এই ইচ্ছেটাই আসল বিভূতি, সেটা একদিন ঠিক হবে। আশাই মাঝে চাষা, বুঝলে? সবকিছুর নিয়ন্ত্রণ বিধাতা করে, তাকেই স্মরণ করে যাও নিরন্তর। আমার সাথে কিশোরীও তারানাথের পদস্পর্শ করল। কিশোরী অবশ্য আগে এসব সৌজন্যের ধার ধারত না, কিন্তু এখন তার মনের দৃষ্টিভঙ্গি সম্পূর্ণ পাল্টাতে শুরু করেছে। কম দিন তো আর হলো না যে আমরা মটলেনে যাতায়াত শুরু করেছি, প্রায় বহু বছর গড়িয়ে গেছে। তবু আমাদের এইখানে আসার দুর্নিবার আকর্ষণ বিন্দুমাত্র কমেনি। অবসর ও বৃষ্টি সজল আকাশ দেখলেই কোন ছুত করে আসা এক্কেবারে চাই। উনি আমাদের দুজনকেই ঋষিকল্প পুরুষের ন্যায় ঠোঁটের ফাঁকে সূক্ষ্ম স্নেহসুলভ হাসি প্রদর্শন করে আশীষ দিলেন। ওনার মতো নিষ্ঠাবান সৎ ব্রাহ্মণের আশীর্বাদ কারুর জীবনের কখনো ব্যর্থ হয়নি। আমরা মাথা পেতে সেটা গ্রহণ করে তক্তার এক ফালি জায়গায় তারানাথের ইশারা মতো বসে পড়লাম। সন্ধ্যার ঘোর অনেকটাই ঘনিয়ে এসেছে। চারিদিকে আলো আধারের ঘেরাটোপ, সাথে পরিবেশ প্রায় ছায়াচ্ছন্ন। বৃষ্টির পূর্বাভাস অতটা সারাদিন আন্দাজ হয়নি। আসার পথে নির্মেঘ আকাশই দেখেছিলাম। কর্মব্যস্ত পথঘাটে তখন বেশ মানুষজনের ঢল, গাড়ি ঘোড়ার হুড়োহুড়ি প্রভৃতি ছিল, কিন্তু এখন দেখি ঈশান কোণে আমাদের অলক্ষিতে অল্প অল্প করে কখন যেন একটা মস্ত চাই মেঘ স্তূপীকৃত হয়ে জমা হয়েছে। আর সেই দুর্যোগ আন্দাজ করে পথে ঘাটে মানুষ কমতে শুরু করেছিল। যদিও পরিবেশের গতিক অবশ্য শান্ত ধীর স্থির, তবু ধুলোর ঘূর্ণিঝড় হচ্ছিল। এসব লক্ষণ যে ঝড় বৃষ্টি শুরু হওয়ার পূর্বক্ষণ, এখনই সমূলে মনে হচ্ছে ঝড় শুরু হবে। এখন ঘণ্টা দুই আমরা জ্যোতিষী মশায়ের বাসভবনের অতিথি। গালগপ্পেই দিব্যি এই সময়টা মনোরম বাদলার আমেজে কাটবে। তক্তপোষ থেকে উঠে জানালার কবাটগুলো বন্ধ করে দিলাম। অমনি ভিতরের বদ্ধ গুমোট ভাবটা আমাদের পেয়ে বসল, তবু মন্দ লাগছিল না।
এমন আধিভৌতিক পরিবেশ তো অলৌকিক গল্পের জন্যই শ্রেয়। অন্ধকারই মানুষের মনকে প্রসারিত হওয়ার জন্য প্রশ্রয় দেয়। এসব চিন্তা করে আত্মতুষ্টি উপভোগ করছি, একটু পরেই শুনলাম শঙ্খধ্বনি। তারপরই দেখি বাড়ন্ত গরনের পিঠ অবধি এক ঢাল এলো চুল, পায়ের গোড়ালিতে আলতা পরিহিত, সর্বাঙ্গে নিপুণভাবে পরা ৮ পৌরের শাড়িতে চারি আমাদের সম্মুখে কখন এসে উপস্থিত। হাতের কাঁসার থালা, যার উপরে মাটির তেলের প্রদীপ আর ধুনো ধূপ জ্বলছে। তার বয়স বৃদ্ধির সঙ্গে সঙ্গে যে বেশ জৌলুস বৃদ্ধিপ্রাপ্ত হয়েছে সেটা আমরা ভালোই টের পাচ্ছিলাম। একেই তারানাথের দেহ জৌলুসপূর্ণ গৌরবর্ণ, সেইটাই চারি পেয়েছে। একবার বৈঠকখানার ঘরে প্রদক্ষিণ করে এসে দেওয়ালে টাঙানো ঠাকুরের ছবিতে ধূপ দীপ দেখিয়ে কুলুঙ্গিতে তেল ভর্তি নিভে যাওয়া প্রদীপের সলতেই আগুন ধরিয়ে অনুযোগের সুরে আমাদের দিকে কপটতার ভান করে বলল, কাকা বাবু, আমার লেসের কাপড়খানা আনবেন বললেন, কই এনেছেন? সচকিত হয়ে উঠে বেশ ভালোভাবে বসলাম। কথাটা একেবারে মাথার বাইরে চলে গিয়েছিল। চারির বলা মাত্রই স্মৃতি হাতড়াতেই মনে পড়ল, হ্যাঁ, গতবার যখন একা এসেছিলাম, যদিও মাঝে সাঝেই অবসর আমাকে এখানে টেনে আনে পূর্ব পরিকল্পনা ছাড়াই, আসবার পরে চারি বহুবার ওই একটি আবদার করেছিল। এমনকি আমি কথা অবধি দিয়েছিলাম, কিন্তু কাজের চাপে বেমালুম ভুলে গেলাম। পরের বার আসার সময় এনে দেব, এই কথা চারিকে সান্ত্বনা স্বরূপ বলতে সে আমার দিকে মৃদু হেসে প্রণামের ভঙ্গিতে মাথা নেড়ে ফের ভিতরে প্রবেশ করল। তখনও ধূপের অপূর্ব সৌরভে সারা বৈঠকখানা ভরে উঠেছিল। প্রাণ ভরে সেই শিউলি ফুলের সুগন্ধি ধূপের আঘ্রাণ গ্রহণ করলাম। খেয়াল হতে দেখি জ্যোতিষী মশাই থেকে থেকে গড় গড় করে হুকো টানছেন পদ্মাসনে বসে। আসবার পথে ওনার জন্য পাশিংশ নিয়ে এসেছিলাম। গপ্পের সূচনা স্বরূপ কিশোরী পাঞ্জাবির বুক পকেট থেকে বের করে সেটা বাড়িয়ে দিল, কারণ আমাদের প্রত্যেকেরই জানা যে সিগারেট ছাড়া তারানাথের গপ্পের মেজাজ খোলতাই হয় না। তারানাথ নতুন প্যাকেটটা ডান হাত বাড়িয়ে গ্রহণ করল। কিশোরী তারপর প্রশ্ন করল, ঠাকুরমশাই, ও ঠাকুরমশাই, আজ যে এত চুপচাপ, কি ভাবছেন বলুন তো? আমরা এলে তো কতই না কথাবার্তা হয়। মনে হচ্ছে আমাদের জন্য আজকে কিছু ভীতিরস সমৃদ্ধ কোনো অভিজ্ঞতা শোনাতে চান, সেটাই বুঝে নির্ণয় করছেন। তা বেশ, তা বেশ, আজ আমাদের দাবি দাবা নেই সেরকম। আজকের মেঘলা পরিবেশের সঙ্গে সামঞ্জস্য রেখে কিছু একটা বললেই হবে। কি বলো বিরোধী? বলেই কিশোরী দাঁতের ফাঁকে অল্প হাসল উচ্ছ্বাসের সঙ্গে। কিশোরী বরাবরের উসখুস করার স্বভাব থেকে আমি কিছুতেই তাকে বিরত রাখতে পারছিলাম না। ইচ্ছে হচ্ছিল কিশোরীকে নিরস্ত্র করি, কিন্তু সেই ইচ্ছা দমন করে সম্পূর্ণ কথা না বলে আমি শুধু এক কথাই বললুম, যথার্থ বলেছ, কিন্তু গল্প শুরু হলে দয়া করে মৌনব্রত পালন করার ইচ্ছে প্রকাশ করছি বন্ধুবর। আশা করি সেটা মানবে। ক্রমেই আমার আর কিশোরীর মধ্যে বাকবিতণ্ডা সৃষ্টির পূর্বাভাস তৈরি হচ্ছিল আজকের আড্ডাকে কেন্দ্র করে। ওপর দিকে এও দেখলাম আমাদের মতামতকে কর্ণপাত করলেন না তারানাথ তান্ত্রিক, বরং অবাক বিস্ময়ের ফলে তারানাথের এতক্ষণের বিহ্বলতা হ্রাস পেল। এরকম মনোভাব তো দেখিনি তারানাথের। উনি মাঝে মাঝে যে উদাস হয়ে যান সেটা জানা ছিল, তবে এ ভাব ক্ষণস্থায়ী। তবে এখন কিসের দুর্ভাবনার উদ্রেক হলো ওনার মধ্যে? মুখ চোখে সম্পূর্ণ অচেনা অভিব্যক্তি। হয়তো ফের ওনার মনে কোনো সুপ্ত স্মৃতি মনে পড়েছে। তারানাথ সদ্য নিভে যাওয়া হুকোটা কোলের কাছে নিয়েই বসে রইলেন, এক্কেবারে অনড় অবস্থায়। একই সাথে এও দেখলাম তিনি প্রশ্নাতুর ও অন্যমনস্ক চোখে কিশোরীর পানে চেয়েই রয়েছেন, কিন্তু দৃষ্টি কিশোরীর দিকে হলেও সে দৃষ্টির চাহনি অন্যমনস্ক, ঝাপসা প্রকৃতির। হয়তো কিছু ভেবেই চলেছেন নিরন্তর। এগুলো বেশ খুঁটিয়ে দেখছিলাম, ফলে মনে হচ্ছিল ওনার রকম ফের মোটেই সুবিধাজনক নয়। একটু আগে বলা কিশোরীর তাচ্ছিল্যে পরিপূর্ণ কথাগুলো শুনে
খামখেয়ালি স্বভাবের এই বৃদ্ধ মানুষটা এখন যদি চটে ওঠে তবেই মুশকিল। বারংবার মনে হচ্ছিল গোটা সন্ধ্যাটা কি গল্প না শুনেই মাটি হবে। জ্যোতিষী মহাশয়ের হাবভাব দেখে মনের মধ্যে শঙ্কার সৃষ্টি হচ্ছিল। বিচিত্র কি, কিন্তু যা ভেবেছিলাম সেটা হলো না। আমাদের উনি আশাহত না করে তারপর ভিতরের সংকোচের ভাবটা কাটিয়ে ধাতস্থ হয়ে গলায় স্বাভাবিকত্বের সুর ফুটিয়ে নিয়ে পুনশ্চ হুঁকোয় টান দিয়ে বলতে লাগলেন, ওহে থামো দেখি তোমরা, ভাবনার কি শেষ আছে হে? শূন্য মানে কতই অজস্র ভাবনা জড়ো হয়। জানবে, এই অপ্রাসঙ্গিক চিন্তা ভাবনা অনেক সময় বিনাশ ডেকে আনতে পারে। ধরো কোনো সাধক নির্দিষ্ট সংকল্প স্থির করে গভীর রাতে শ্মশানের মধ্যে ধ্যানমগ্ন। আর মনে রাখবে, আর একটা বিষয় হলো, তন্ত্র এমন একটা মার্গ যেটায় তুমি জপ তপ যাগযজ্ঞ যা ইচ্ছা শুরু করার পূর্বে গ্রহণ করা সংকল্প যদি পূরণ করতে অক্ষম হও, তবে সাধক পথভ্রষ্ট হয়, ফলে সে শ্মশান ছেড়ে বের হতে পারে না। প্রথমে তো গণ্ডির বাইরে যেতে গেলেই বহু প্রকার অলৌকিক দর্শন হয় নির্জনতার মাঝে। দ্বিতীয়ত, শ্মশানের নিম্নস্তনের জীব ছাড়া ভ্রষ্ট সাধকের মর্মান্তিক মৃত্যু হয়। কেউ কিছু বুঝতেও পারে না, কারণ এই আততায়ী জীব মৃত্যু সাধকের হাড় মজ্জা প্রমুখ অস্তিত্ব একেবারে লোপাট করে দেয় নিজের ক্ষমতা বলে। সেই বীরভূমের শ্মশানে মাতু পাগলি একবার ঠিকই বলেছিল যে মানুষ মরে তার শুষ্ক দেহটা যেইখানে যায়, ওইখানকার জীবরা বোধ বুদ্ধি মায়া দয়া প্রভৃতি কিছুই না থাকলেও এদের থাকে অসীম ক্ষমতা, ছিন্ন ভিন্ন করে দেওয়ার মতো সামর্থ্য আছে, বুঝলে? তাই বলা হয়, যখন কোনো সাধনায় বসবে বা সংকল্প গ্রহণ করবে, তখন কমপক্ষে বারংবার চিন্তাটুকু করা উচিত নির্জনে বসে। তন্ত্র কি আর ছেলে খেলার জিনিস? ওই দিন রাতের দিকে মাতু পাগলির কথা আংশিক প্রমাণ পেয়েছিলাম তার ইন্দ্রজালের মাধ্যমে দেখানো বীভৎস দৃশ্যের মাধ্যমে, আর বাকিটা বিচিত্র সাধুসঙ্গ থেকে নিম্ন স্তরের সাধনায় বসার ফলে, বুঝলে? আমারও তেমনই কিছু কিছু বিশেষ ভাবনায় মনটা আচ্ছন্ন ছিল। আর অভিজ্ঞতার কাহিনীর কথা বলছো, শুনবে? না শুনিয়ে কবেই বা ফিরিয়েছি। তোমার অবিশ্বাস আর বিদ্রুপে কিছুই মিথ্যে প্রমাণিত হয় না। আরে আগে দুটি খেয়ে নাও মুড়ি বাতাসা, একটু চা খাও, তারপর শুনিয়ে মাত করে দেব। বিশ্বাস রাখো, যা শোনাচ্ছি সেটা একেবারে অনভিপ্রেত ঘটনা। বহুদিন বাদে আচমকায় মনে পড়ে গেল। আসলে কিছু কিছু ঘটনা প্রবাহ এমনিতেই মনে পড়লে মনের প্রবল নাড়া দেয়, তাই তৎক্ষণাৎ সেগুলো শুনিয়ে ফেলার সুযোগ ঘটে না। মনে মনে গুছিয়ে নিতে হয়, বুঝলে? কল্পনা দ্বারা কোনো কিছু যখন তখন মনের প্রেক্ষাপটে যা ইচ্ছে যখন তখন সৃষ্টি করা যায়, কিন্তু সত্যি ঘটনার মনে পড়ার জন্য উপযুক্ত পরিবেশ ও সময়ের অত্যাধিক প্রয়োজন। দৃষ্টান্ত দিলে একটা অভিনব ঘটনা বলতে হয়, হয়তো তোমাদের নাস্তিক মনে সেটা বিশ্বাসযোগ্য নাও হতে পারে, তবু শুনে রাখো, এগুলো নিয়ে কোনো সাধকই পরাধ পক্ষে আলোচনা করে না। অতি ক্ষুদ্র বিষয় কিনা, তার উপর আবার গুরুমুখী বিদ্যা। আমি ওপরি ওপরি বলে তোমাদের কাছে ধারণা দিয়ে আসরটা জমিয়ে রাখতে চাই, এই যা। তারানাথের কথার ধরন শুনে আমরা দুজনেই নিজের আসনে নড়ে চড়ে বসলাম। মন তখন উথাল পাথাল করছে নতুন গল্পের আশায়। যাই হোক, উনি বলতে শুরু করলেন।
হ্যাঁ, যেটা আমি শুনেছি যে এক প্রকারের ভিন্ন সম্প্রদায়ের সাধক আছে, অর্থাৎ তিব্বতী সম্প্রদায়ের ওদের তন্ত্রক্রিয়াদি মারাত্মক ভয়ঙ্কর। এরা গুহার ভিতর থেকে দিনের পর দিন নির্দিষ্ট সংকল্প স্থির করে সাধনা করে, আর এদের ইচ্ছা শক্তি হচ্ছে বিরাট প্রবল। প্রতিহিংসা পরায়ণ নয় এরা, কিন্তু এদের সাধনার ক্রিয়াদি পর্যন্ত এমন যে মনে হবে অত্যাশ্চর্য। ক্ষুদ্রাতি ক্ষুদ্র ভুলভ্রান্তিও মারাত্মক আকারে প্রতিক্রিয়া আনতে পারে। তাই এরা যখন কোনো কাজ করে তখন মন্ত্র উচ্চারণ ব্যতীত অন্য কিছু এদের মুখ নিঃসৃত হয় না। মৌনব্রত পালন করায় তখন ধর্ম হয়ে যায়। তাছাড়াও সাধারণ চক্রে বসে থাকা প্রত্যেকটি সাধকের মধ্যে এতই উচ্চ পর্যায়ের শক্তি প্রবেশ করে যে তাকে সামলে রাখাটাও একেবারে দুষ্কর বলতে পারো। লোকচক্ষুর আড়ালেই তাদের কাজ কারবার। যদিও তন্ত্র বিষয়টা গুপ্তভাবে সাধিত হলে অধিক ফলপ্রদ, তবু এমন এমন মারণ উপায় তাদের জানা, আর ওদের আয়ত্তাধীন কিছু সুপ্ত বিদ্যা থাকে যা তোমার আমার মতো সাধারণ মানুষরা কল্পনাও করতে পারবে না। এই সম্প্রদায় বিভিন্নভাবে এই তন্ত্রের পথে প্রবেশ করে। তোমরা তো জানোই, নবগত সাধক যখন অদৃষ্ট জোরে গুরু কৃপা লাভ করে তখন সেই শাখায় সিদ্ধ গুরু উপযুক্ত দীক্ষণ বুঝেই সাধককে মন্ত্র শিষ্যতে রূপান্তরিত করে। এতে কতগুলো সংযমের প্রয়োজন আছে, যেগুলো শুনলেই মনে হবে আষাঢ়ে গল্প, কিন্তু একেবারে খাঁটি সত্য। নিয়মের প্যারা জালে আবদ্ধ থাকা সেইগুলো, তবেই তোমার কাঙ্ক্ষিত অভীষ্ট পূরণ হয়, বুঝলে? কষ্ট সহিষ্ণু যারা, তাদের এই তন্ত্রের পথ খুবই সরল, মনের বল অত্যাধিক বেশি। তোমরা তো বিলক্ষণই জানো যে আমি কতই না সাধু সঙ্গ করেছি, আর তার মধ্যে অসংখ্য বিচিত্র ধরনের সাধু সান্নিধ্য লাভে তাদের করায়ত বিদ্যার কিছুটা রপ্ত করতে সক্ষম হয়েছি। যারা নিজের সুখ বিলাস প্রমোদ প্রভৃতি জলাঞ্জলি দিয়েও কঠিন ধাঁচের সাধনায় সিদ্ধি লাভ করেছে। যাই হোক, সেবার যে অভিজ্ঞতা শুনেছিলাম তখন ছিলাম হরিদেবপুর নামে একটা গাঁয়ের শ্মশানে। এখন এই হরিদেবপুর গাঁ সম্পর্কে একটু ধারণা দেওয়া প্রয়োজন, নইলে বুঝতে পারা কঠিন। আমি যতটা সম্ভব বর্ণনায় বোঝানোর চেষ্টা করছি। আর 5টা পল্লী গ্রামের মতো হলেও বেশি মানুষের বাস নেই। যারা বাস করে তারাও ধুঁকে ধুঁকে কোনো ক্রমে শেষ মুহূর্তের অপেক্ষা করছে। শুষ্ক মরুপ্রান্তরের মতোই গ্রাম দিক দিকে ছড়িয়ে ছিটিয়ে অনুর্বর জমি। পথ পাথালির কোনো চিহ্ন নেই। গাছের পাতাগুলো পর্যন্ত কোনো রকমে অগ্নিদগ্ধ হয়ে শুকিয়ে গিয়েছে। আমি যখন প্রথম পদব্রজে ওইখানে প্রবেশ করলাম, দেখি কেউ কোথাও নেই। সেদিকেই 2 চোখ যাই, শুধু শিখে। 5 মাইল কি তার বেশি জায়গা জুড়ে মাঠ। আরো ভিতরে যখন গেলাম, লোকালয় এলাকায় এলাম, কিন্তু মানুষজনের চিহ্ন পর্যন্ত নেই। গাঁটা বাজা মেয়ে মানুষের মতোই শূন্য কোষ নিয়ে মর্মান্তিক অবস্থার শিকার হয়েছে। কয়েক জায়গায় ঘরবাড়ি কাঠামো পড়ে দম বন্ধ করা বিশ্রী পরিবেশ দেখলে মনে হবে মৃত নগরীতে এসে পড়েছি। চারিদিকে ধ্বংসস্তূপ, কিছু কিছু স্থানে হাড়ের ঢিবি পড়ে আছে। স্পষ্ট বুঝতে পারছিলাম যে মৃত মানুষের সৎকার তো দূরের কথা, মারণ ব্যাধির প্রকোপে পড়ে এরা মৃত্যুবরণ করার সাথে সাথেই আশেপাশের বাসবন থেকে ধূর্ত শিয়াল দেহ টেনে নিয়ে গিয়েছে এবং আধ খাওয়া অবস্থায় ফেলে গিয়েছে। দেখে শুনে আমার বুকটা ধক করে উঠল। দিনের আলো নেই, ঘোর ঘোর সন্ধ্যা নিঃসাড়ে নেমে এসেছে। এই ইষ্ট নাম স্মরণ করে মেপে মেপে পা ফেলছি। লোকালয় পেরিয়ে
যেইখানে গিয়ে পৌঁছালাম সেইখান দিয়ে সরু নদীর তীর তীর করে বয়ে চলেছে। নদীর পাশেই একটা বিস্তৃত শ্মশান ক্ষেত্র। এই শ্মশান ভূমির মধ্যে একটা নিজস্ব তেজ অনুভব করলাম। এও বুঝলাম কোনো উচ্চ মর্গের সাধক নিজের ক্ষমতা বলে কিছু একটা প্রতিষ্ঠা করেছে, আর এই প্রতিষ্ঠিত জিনিসটির মধ্যে বিচ্ছুরিত অসহ্যকর তেজ এই গায়ের মর্মান্তিক পরিণতির কারণ। আমার নিজের পক্ষেই ওই তেজ সহ্য করা অসম্ভব হচ্ছিল, কিন্তু আমার মধ্যেকার কৌতূহল বিষয়টা খুঁটিয়ে না দেখা অবধি ফিরে যেতেও পারছি না। স্বভাব সিদ্ধ অভ্যাস বশত আমার মনে অসংখ্য দুর্ভেদ্য প্রশ্নের জন্ম হলো, যার উত্তর আমার সম্মুখে প্রকাণ্ড শ্মশান ক্ষেত্রে। বুঝতেই পারছো কতটা ভীতিকর পরিবেশ যখন ওইখানে একটা জীবিত প্রাণী নেই। শ্মশান অতি পবিত্র, কিন্তু সাময়িকভাবে ভয় যে লাগে তা নিশ্চয় তোমাদের বুঝিয়ে দিতে হবে না। আমি ভিতরে পদার্পণ করার আগেই গাত্র বন্ধন করলাম। অনেকক্ষণ ধরে করে যখন বুঝলাম যে এইবার আমার যাত্রা করা সম্ভব, তখন উঠে দাঁড়ালাম। দূর থেকে ভিতরের কিছুই ঠাউর করা যাচ্ছিল না, এতই নিরেট আধারবৃত। সাধারণত শ্মশানের মধ্যে গজিয়ে ওঠা ছোপ ছাড়ে, কিন্তু এই সময় বিপুল রবে ঝিঝি পোকার শব্দ শোনা যায়, কিন্তু এখন সেটাও শোনা যাচ্ছে না। শুধু শুকনো পাতা মাড়িয়ে কারোর আসার শব্দ শুনে মুহূর্তের মধ্যে সতর্ক হয়ে গেলাম। আমার অলক্ষিতে ওকে আসে, যে আসছে তার নিশ্চয় নিদারুণ পদ মতলব থাকার সম্ভাবনা প্রবল, আর সেই নিশ্চয় সুজলা সুফলা গ্রামকে এমনভাবে ধ্বংস মুখে পতিত করেছে। এই ভরসা মনে যে যেই আসুক অন্তত আমার প্রাণ সংশয়ের কোনো প্রবণতাই নেই। গাত্রবন্ধনের সামনে কোনো নিম্নবিত্ত পর্যায়ের জীব আমার ক্ষতি করা তো দূর, আমার সম্মুখীন পর্যন্ত হতে পারবে না। পাশেই একটা নিম গাছ। মনে মনে ভাবছি যে একটা মশাল প্রস্তুত করে ভিতরে ঢোকাটাই অনেক বেশি সঙ্গত, কিন্তু সেইটা আর হলো না। কিছুক্ষণ পরেই ওই খসখস শব্দ থেমে গেল। আমার ষষ্ঠ ইন্দ্রিয় পড়ল কেউ দাঁড়িয়ে আমায় গোপনভাবে লক্ষ্য করছে। কয়েক মুহূর্তর ব্যবধান ব্যাস, অমনি পিলে চমকে উঠল। শ্মশান জুড়ে পরিত্রাহী অট্টহাসিতে ভরে উঠল, হাড় হিম করা হাসি। একটু পরেই দেখি একটা অবয়ব ফুটে উঠল। আমার একটা বিশেষ ক্ষমতা আছে, সেটা হলো অন্ধকারেও দিনের মতো স্পষ্ট পরিষ্কার দেখতে পাওয়া। এত নিরেট অন্ধকার থাকা সত্ত্বেও আমি চোখ বুঝে ওই মন্ত্রটা আওড়াতে আমার দৃষ্টি সীমা ক্রমে পরিষ্কার হতে শুরু করলো। তখন দেখি আমার থেকে হাত কুড়ি তফাতে একটা 6-7 ফুট উচ্চতা সম্পন্ন তর বলিষ্ঠ গড়নের বয়স্ক মানুষ দাঁড়িয়ে, আর তার দুই চোখের তারা বেশ তীব্রভাবে চলছে। সেই চাউনের দিকে ঠিক মতো তাকানোই যায় না, খুব উঁচু না হলে ওই দৃষ্টি কারুর হয় না। মনে মনে এতকালের অভিজ্ঞতা তরুণ বেশ আন্দাজ করতে পারলাম কপাল জুড়ে একজন উচ্চ স্তরের সন্ন্যাসীর দেখা পেয়েছি। দেখে ভয় ভক্তি দুটোই অনুভূতি একসাথেই হলো। তবে এই নিচ্ছিদ্র আধারের মধ্যে গোড়ার দিকে এক উলঙ্গ প্রায় সাধকের দিকে মুহূর্তখানেক চেয়ে আমার গলা শুকিয়ে এলো। ওইখান থেকে নির্দেশ এলো, ওহ কি গলা, ওই কণ্ঠ যেন বজ্রসম। ওইটুকুতেই সারা শ্মশান চত্বর যেন কেঁপে উঠল। থমথমে গলায় সাধু বলল, কে তুই? এইখানে কি জন্য এসেছিস? আমার সাধনার কাজে বিঘ্নের জন্য? সেই ক্ষমতা তোর নেই। দূর হও।
আমার জানি কেমন সাহস বেড়ে গেল বিভূতি। আমি এগিয়ে গিয়ে যুক্ত হস্তে ওনাকে প্রণাম করলাম। আমার এই ভবগুণের জীবনের প্রকৃত উদ্দেশ্য জানলাম। উনি আমার দিকে অর্ধেক ঝুঁকে অদ্ভুতভাবে আপাত মস্তক দেখলেন। তারপর এই গোঁফদারের জঙ্গলে খেলে গেল তাচ্ছিল্যের হাসি। বেশি কথা না বাড়িয়ে উনি আমার মাথায় হাত রেখে বললেন, এলেম আছে বটে বেটা তোর, আর কপালের জোরও বটে, নইলে এখনো পর্যন্ত তোর জীবিত থাকার কথা নয়। কিন্তু তোর দ্বারা সম্পূর্ণ তন্ত্রমার্গে প্রবেশ করা সম্ভব নয়। মনের মধ্যে লোভ লালসা পূর্ণ, যার দরুন সংসার তোকে করতেই হবে। আর হ্যাঁ, সুলক্ষণ যেটুকু দেখছি সেটা শুনলে আশা জাগে। সাধু হওয়ার সব গুণাবলী আছে, কিন্তু হতে পারবি না। আচ্ছা, আয় আমার সাথে, তোকে পরখ করে না দেখা পর্যন্ত কিছু দিচ্ছি না। আমি ভয় ও দ্বিধাজড়িত কণ্ঠে বললাম, আগে আমায় কোথায় নিয়ে যাচ্ছেন? কোনো উত্তর এলো না। চোখ পড়তেই দেখি আমার ডান হাতের কবজিটা ওই সাধুর দাড়ির মধ্যে শিরাবহুল হাত চেপে ধরেছে। সে কি শক্তি পাথর! যাই হোক, আমি ধীরে ধীরে মনের সংকোচ দূর করে থাকতে শুরু করলাম। ক্রমেই ওই সাধু আমার ওপর তুষ্ট হলেন। নম্র ব্যবহার করে বললেন নিজের অভিজ্ঞতার কথা। আমি একদিন শুধলাম যে ওই হরিদেবপুর গায়ের এমন মর্মান্তিক অবস্থা কেন। এখানে তো প্রাণের অস্তিত্ব পর্যন্ত নেই। তাহলে আমার প্রশ্ন শুনে গাজায় দম দিয়ে লাল চোখে তিনি সন্দিগ্ন নজরে তাকালেন। তারপর বিকট ও বিকৃত স্বরে একটা দম ফাটা অট্ট হাসি হেসে যা বললেন তাতে আমার মাথা ঘুরে যাওয়ার জোগাড়। নিজেই জানি না এতদিন এনার সান্নিধ্যে ছিলাম কেন। প্রসঙ্গত বলে রাখি, এই সাধুকে একটা আসনে বসতে দেখতাম। আসনের সামনে বিভিন্ন রকমের নরখপ্পর রাখা থাকতো, প্রত্যেকের মাথার উপর লাল রক্ত লেপা। আর একটা বিশেষ পূর্ণ নরখপ্পর ছিল, সেটা আমি তোমাদের বোঝাতে পারবো না, যেটা উনি ভিন্নকেই স্পর্শ করতে পারতেন না। আমার কৌতূহলপূর্ণ প্রশ্ন শুনে সাধু বলল, এই ছোকরা, অধিক কৌতূহল মোটেই ভালো না। এই যে শ্মশান দেখছি, সেখানে আমি থাকি। এটা আমার সাধন পীঠ, আমি তৈরি করেছি এই আসন। জানিস এর নাম কি? পঞ্চমুণ্ডির আসন। গুণাক করে ওইখানে আমার অবর্তমানে বসবার চেষ্টা করিস না। এর জন্য অনেক সাধনার প্রয়োজন। আর এই যে গ্রামের এমন দুর্দশা, তার জন্য আমি দায়ী, আর কিঞ্চিত এই গায়ের মানুষ। এই গায়ের মানুষ আমাকে এইখানকার শ্মশান থেকে উৎখাত করার জন্য দল বেঁধে উঠে পড়ে লেগেছিল। কিন্তু একজন ঘোরেল তান্ত্রিকের অভিসন্ধি বুঝবে এই গায়ের মানুষ? দিলাম সর্বনাশ করে। দেখ এবার বোঝ, লোকালয়ের ধারে অবস্থিত এই শ্মশানে আমি এই আসন তৈরি করেছিলাম মায়ের নির্দেশে। যেইখানে এই জাগ্রত আসন থাকে, সেখানে কখনোই বস্তি টেকে না। ওর থেকে বিচ্ছুরিত তেজ প্রাণীকুলের সমস্তটাই সমূলে ধ্বংস করে। সাধুর এই কথাগুলো শুনে মাথা থাঁ করে ঘুরে গেল। এমন নিষ্ঠুর প্রবৃত্তির সাধু সন্ন্যাসীও হয়। তখন অবশ্য কিছু উচ্চবাচ্য না করলেও কিছুদিন থেকে ওখানে থেকে কেটে পড়ব স্থির করেছিলাম। থেকে অবশ্য ভালোই করেছিলাম, নইলে একটা বিষয় সম্পূর্ণ রপ্ত করতে পারতাম না। জানবে, প্রত্যেক ঘটনার সঙ্গে অদূর ভবিষ্যতের ঘটনাবলী পুঙ্খানুপুঙ্খভাবে জড়িত। আমি নিজেও জানতাম না যে এই সাধুর কাছে থেকে শেখা বিদ্যা
একজনের প্রাণ রক্ষার খাতিরে কাজে লাগবে। হরিদেবপুর গায়ে প্রায় মাস 6 কাটল। সেখানে অবশ্য গুরুর সঙ্গে যাওয়ার পর যেটুকু সময় ওনার সান্নিধ্যে ছিলাম সেটাই যথেষ্ট ছিল। উনি আমাকে মাঝে সাঝেই পঞ্চমুণ্ডের মতো জাগ্রত আসনে বসে কৃপাস্বরূপ নানাবিধ ক্রিয়া শেখাতেন ও নানাবিধ জ্ঞান উপদেশ দিতেন। সময়টা ফাল্গুন, বসে আছি। আমার গুরু অনেকক্ষণ হলো বেরিয়ে গিয়েছেন অন্য কাজে। আমার দৃষ্টি ওই শূন্য আসনে রাখা নরখপ্পরের দিকেই নিবদ্ধ। ইদানিং আমার গুরু বিশেষ কৌশলে খপ্পর সাধনায় রপ্ত ছিলেন। আমি তার জন্য যজ্ঞের কাঠ কুটে এনে দিই, ঘড়া ভর্তি জল এনে সামনে রাখি, আর তাছাড়া রাতের দিকে ভস্য গুঁড়ো প্রভৃতি এনে দিই। উনি না থাকায় আমি এই লাল বর্ণের নরখপ্পরের দিকে চেয়ে আছি। নিঝুম নিস্তব্ধ শ্মশান, একটু পরেই ধুনি জ্বালানোর প্রয়োজন হবে। পাশেই সেই কাঠ রাখা। নিশুতি শ্মশানের মধ্যে অবস্থিত পাতার ফাঁক গেল দক্ষিণের বাতাসের শব্দে এমন একটা উদ্ভট শব্দের সৃষ্টি হচ্ছে যে ভয়ে বুকের রক্ত মাঝে মাঝে হিম হয়ে যাচ্ছে। কেউ কোথাও নেই। শব্দ বলতে শুধু শুনতে পাচ্ছি সরু নদীর বয়ে চলার তীর তীর শব্দ। আমি নিজের স্থান পরিত্যাগ করে ভাবলাম একটু নদীর ধারে আসন পিড়ি ভঙ্গিতে 2 দণ্ড বসে থাকি। মিঠে বায়ু সেবনে অনেক সময় মনের ক্লান্তি দূর হয়। ফাগুন মাসের সন্ধ্যার আবছায়া অন্ধকারে সমস্ত প্রান্ত ঠেকেছে। খানিক বাদে মনে হলো নদীর দিকে কলসি কাঁধে কেউ যেন সাদা মাটা পরিচ্ছদে কেউ এসে নিঃসারে উপস্থিত হয়েছে। খুব বেশি বয়স নয়, কিশোরী বালিকা, প্রফুল্ল মুখখানা, সদবা বেশভূষা। আমার ধারণাকে সম্পূর্ণ ভ্রান্ত প্রমাণ করে সে নদীর জলে 6 পাং করে ঝাঁপ মারল। জল উপচে পড়ার শব্দ অবধি হলো, আর শুনলাম কিশোরের প্রাণান্তর আওয়াজ। তড়িৎ বেগে ছুটে গিয়ে দেখি কেউ কোথাও নেই। কই সেই বালিকা? পাতি পাতি করে আনাচে কানাচে খুঁজছি। ঠিক সেই সময় আমার ঘাড়ের কাছে একটা নিঃশ্বাস পড়ল হিম শীতল। আমার মনে হলো কেউ যেন আমার পিছু দাঁড়িয়েছে। কপাল ভালো যে গাত্রবন্ধন তখনও করাই ছিল। বিকৃত কণ্ঠের মেলি অট্টহাসি শুনতে শুনতে আমি নির্দিষ্ট স্থানে পৌঁছে দেখি ওই সাধু আসনে বসে আছেন, আর আমার গলদঘর্ম অবস্থা দেখে গম্ভীর কণ্ঠে বললেন, কই গেছিলি? এখানে যেখানে সেখানে যাওয়ার জন্য নিষেধ করেছিলাম না? সবখানেই ওদের উৎপাত, খুব সাবধান। নিজেকে তখন অনেকটা সামলে নিলাম। আমিও মনে মনে ভাবছি যে এইখান থেকে পরবর্তী গন্তব্যের হদিশ। কারণ যতই অনুকূল স্থান হোক, আমার এক জায়গায় বেশি দিন মন টেকে না। এইটাই সমস্যা। বসে থেকে শ্মশানের পারিপার্শ্বিক পরিবর্তন লক্ষ্য করছিলাম। নিস্তব্ধতার মাঝেও প্রাকৃতিক ধ্বনি তরঙ্গায়িত হয়, এ কথা জানো নিশ্চয়। নিবিড় অরণ্যে একটা থমথমে গুরুগম্ভীর ভাব বিরাজ করে। একটু লক্ষ্য করবে, সেই ছায়ার নিবিড় এলাকায় মানুষ গেলে তার মনের সুপ্ত ইন্দ্রিয় কিছুক্ষণের জন্য জাগরিত হয়ে প্রভাব ফেলে। কি রকম ঠাকুরমশাই, একটু বিশদে বুঝিয়ে বলুন। প্রশ্নটা চেপে রাখতে না পেরে করেই ফেললাম। তাতে উনি নিভে যাওয়া হুকোটা পুনরায় ধরানোর কষ্ট না করে বরং একটা পাশিংশ ধরাতে ধরাতে তৃপ্ত মুখে বললেন,
না বোঝার কি আছে? আমাদের মধ্যে এমন অনেক ক্ষমতা গুপ্ত আছে যেগুলো সম্পর্কে আমাদের নিজেদেরই ধারণা নেই। আগের যুগে অর্থাৎ ক্রেতা দাপরে মানুষ জঙ্গলে গিয়ে কিংবা নির্জন সিঁড়ি গুহায় গিয়ে তপস্যা করে ইষ্ট লাভ করতেন ও প্রভূত ক্ষমতার অধিকারী হতেন। কেউ কেউ আবার নিজের শারীরিক শক্তির সুপ্ত অবস্থা সম্পূর্ণ জাগ্রত করতে সদ্গুরুর সান্নিধ্যে অষ্টাঙ্গ যোগের মুখাপেক্ষী হতেন, আর যে কোনো বীজ মন্ত্র নিয়ম শৃঙ্খলা মানার পরে নিজের মধ্যে ইষ্ট ক্ষমতা উপলব্ধি করতেন। কিন্তু এখন এটা সম্ভব নয়, কারণ কলিযুগের মানুষের মনের মধ্যে ক্রমান্বয়ে বৃদ্ধিপ্রাপ্ত পাপের সম্বন্ধে অবগত থেকে তন্ত্রের শ্রেষ্ঠা দেবাদিদেব মহাদেব সেই মন্ত্রগুলো কার্যকারিতা সম্পূর্ণ বিলুপ্ত করে দিয়েছেন। তবু যদি মানুষ একনিষ্ঠ হয়ে এখনো গুরুর নির্দেশ মেনে ও তার দেখানো পথে ওই বীজ মন্ত্র পাঠ করে, তবে দেহের ভিতর থাকা শক্তির ঊর্ধ্বগামী হয় এবং সেটা আজ্ঞা চক্রে এসে ঠেকলে মানুষ সর্বজ্ঞ হতে পারে। সাধারণ মানুষের মধ্যেও এখনো যে সুপ্ত ক্ষমতা বিদ্যমান সেটা ধারণা পাওয়া যায়, যেমন আগে থাকতে সঠিক আন্দাজ করা, আসন্ন বিপদ সম্বন্ধে ওয়াকিবহল হওয়া, নির্ভুলভাবে ভাগ্য গণনা প্রমুখ উপসর্গ দায়ী। এতটা বলে তারানাথ দীর্ঘশ্বাস ফেললেন, কিন্তু আমাদের এত তত্ত্বকথার কিছুই বোধগম্য হচ্ছিল না, আর শুনতে ইচ্ছাও করছিল না। তবু ওনার গল্প শুরুর পন্থা এরকমই, তাই কিছু না বলে শুনে যেতে লাগলাম। চুরুটে টান দিয়ে এক গাল ধোঁয়া ছেড়ে উনি পুনরায় বললেন, যেই অভিনব ঘটনার কথা বলছিলাম সেটা বলি। বিচিত্র অথচ কিন্তু প্রত্যক্ষদর্শী আমার গুরু এই ভূভারতের নানাবিধ অজ্ঞাত স্থানে ঘোরাঘুরি করে যখন তাদের সঙ্গে রাতের পর রাত কাটিয়ে নিচে দেখেছেন তাদের ক্রিয়াদি, সেই অবিশ্বাস্য অভিজ্ঞতায় শুনছিলাম একবার সন্ধ্যার নেমে আসার সঙ্গে সঙ্গেই আমার গুরু ফিরে এলেন এবং একটা কাব গাছের ছত্র ছায়ায় বসে রইলেন। তারপর আমাকে একটু তীক্ষ্ণভাবে দেখার পর হাতছানি দিয়ে কাছে ডাকলেন। আমার মনে তখন ভয়ের ভাব সম্পূর্ণ কাটেনি। একটু আগে দেখা বিভৎস দৃশ্য বেশ মনে দাগ কেটে গিয়েছিল। অতি কষ্টে সেই ভয় দমন করে মনের মধ্যে জেগে ওঠা কৌতূহলী মনোভাব জাগলো এবং ওনার ডাকে চলে যেতে উনি বসে থাকা অবস্থায় আমাকে বললেন, তারানাথ, খুব সাবধান। বছর কয়েক পরে সম্পূর্ণ অপ্রত্যাশিতভাবেই তোর বন্ধুর সঙ্গে দেখা হবে এবং সে যে তোর কাছে সাহায্য প্রার্থী হবে এটা জেনে রাখ। কিন্তু ওই জটিল সমস্যা ভিন্ন পর্যায়ের। সেই বিপদ থেকে কাউকে উদ্ধার করা যার তার কর্ম নয়। আমি এরকম একটা উটকো ঝামেলায় পড়েছিলাম, তাই তোকে সতর্ক করার জন্য যেটা বলছি মন দিয়ে শুনে যা, কারণ চিরকাল তো তুই আমার কাছেই থাকবি না। এক জায়গায় দুইজন সাধক থাকতে পারে না। এই পদ্ধতি শিখিয়ে দেওয়ার পরেই তোকে দিনের আলো ফোটার সঙ্গে সঙ্গে এখান থেকে চলে যেতে হবে। আর আমি আছি তোর সাথে। আমায় স্মরণ করলেই উপায় বাদলে দেব। অবাক হয়ে ফাল্গুনের ওই নিস্তব্ধ ঘোর সন্ধ্যায় একাকী কৌতূহল মনোভাব নিয়ে শুনলাম গোড়ায় গুরুর সতর্ক বার্তা। তারপর উনি যা বললেন সেটার মূল আলোচ্য বিষয় সংক্ষেপে তোমাদের বলছি, শোনো। সাধারণত গুরু দীক্ষা নেন সব সম্প্রদায়ের সাধুরাই। দীক্ষা ব্যতীত সাধকের ওপর তার গুরু শক্তিপাত করতে পারেন না। তবে নানাবিধ সম্প্রদায়ের ভিন্নতার স্তর দেখতে পাওয়া যায় এক্ষেত্রে।
প্রত্যেক সিদ্ধির স্তর বিশেষে দীক্ষার মাহাত্ম্য আছে, যেটা মূলায়ন অভিজ্ঞ তন্ত্র উপাচার্য গুরুই করে থাকেন। কিন্তু তিব্বতী সম্প্রদায়ের বামাচারী পথের সাধকরা, তারা মনে মনে একটা বিশেষ গুরুর ধ্যান করে। এমনটাই অনন্তকাল ধরে চলে এসেছে। তারা বেশ ক্ষমতাশালী, বিশেষ প্রকার ঐশ্বরিক শক্তি তাদের করায়ত্ত। দীক্ষার বিশেষ প্রণালী ওদের জানা, আর সেটা বেশ অভিনব পন্থা। আমার নিজের গুরু দীক্ষা হয়েছে সূর্যগ্রহণের সময়, সে কথা তোমরা তো জানোই। কিন্তু এই সম্প্রদায়ের সাধকরা সংকল্প করে, নিজের কার্যসিদ্ধি করে ও এক পক্ষকাল ধরে নানাবিধ যাগযজ্ঞ পূজাদি তন্ত্রমন্ত্রের গুহ্য বিদ্যা প্রয়োগ করে শেষ অবধি বিশেষ তিথি মেনে একজন সুলক্ষণ বালককে সুধাচার রীতি মেনে তাকে ঘিরে গোলাকার হয়ে বসে তাকে পুজো করে। ও রাতে পূর্ণিমার চাঁদ বালকের গায়ে পড়ে। ফলে অতগুলো সাধকের আহানে দুর্ভেদ্য মন্ত্র উচ্চারিত হওয়ার ফলে একটা ধরা বাঁধা নির্দিষ্ট দিনে পরলোক থেকে ওই আত্মা এসে সাধকের বৃত্তাকারের মধ্যে অবস্থিত ও পূজিত ওই বালকের দেহে প্রবেশ করে। সকলের মনে অভীষ্ট পূর্তি ব্যবস্থা করে দীক্ষা প্রদান করে। তখন নাকি এই সংকল্পপূর্ণ বালকটি সম্পূর্ণ অন্য মানুষ। আমি যখন এই রকম পরিস্থিতির সামনাসামনি হই, সে আজ বহুদিন আগেকার কথা, তখন নিজের চোখকে বিশ্বাস করতে পারছিলাম না। বিভূতি, এই রকম যে হতে পারে, তাও আবার পাড়া গাঁয়ের হোগলার বনের মধ্যে, তা ভাবতে পারিনি। কি সাংঘাতিক! এ তো অনেকটা প্রেত নামানোর মতো বিচিত্র ব্যাপার। প্ল্যানচেট, তাই নয় কি? শুনেছি পারলৌকিক ক্রিয়াদি নিয়ে, কিন্তু এখন তন্ত্রমন্ত্র অভীষ্ট সিদ্ধির কাজে ব্যবহৃত হয়, সেটা এই প্রথম জানলাম। আচ্ছা, ওই সুলক্ষণযুক্ত বালকের দ্বারা কাজ মিটে গেলে তার কি হয় ঠাকুরমশাই? প্রশ্ন করলাম অত্যন্ত দ্বিধা সংকুচিত গলায়। জানি এটার উত্তর হবে সেটা মারাত্মক অসন্তোষজনক, তবু শোনার কৌতূহল দমন করতে পারলাম না। তিনি সহজভাবেই উত্তর দিলেন, পরিণাম অতি ভয়ঙ্কর। বেআইনিভাবে এইসব কাজ এখন আধুনিক সময় বন্ধ হলেও নিবিড় অরণ্যে কিংবা একেবারে প্রত্যন্ত গাঁয়ের দিকে এখনো ওই রীতি মেনে কাজ চলছে। শুনেছি ওই সাধকরা নিজেদের ক্ষমতা বৃদ্ধির জন্য যে কোনো কাজ করতে সমর্থ। কৌশলে ছলে বলে ক্ষমতার অপব্যবহার করে নানাবিধ শাস্ত্রবিরুদ্ধ ব্যভিচার করতেও পিছু হাটে না। বুঝতে পারলে, এদের মধ্যে যে মূল দলপতি হয়, তারা নিজেদের শক্তি মারফত অনায়াসেই বুঝতে সক্ষম যে কার মধ্যে তাদের ইস্পিত কাজ সম্পন্ন হবে। এইরূপ গুণাবলী আছে আর কি। ওরা রাতের অন্ধকারে শিশু অপহরণ করে এবং সম্মোহনী বিদ্যা প্রয়োগ করে বশবর্তী করে রাখে। ফলে মূল ডেরার খোঁজ পাওয়ার কথা নয়। এরকম একটা অভিজ্ঞতা আমার জীবনেও ঘটেছে। স্পষ্ট দেখেছি, আর দেখেছি বলেই না এই বৈঠকখানায় বসে থাকা সত্ত্বেও কত বছরের স্মৃতিচারণায় গাটা শিউরে উঠছে। ঘটনাটা প্রায় আমার 40 বয়স্ক হওয়ার সময়। তখন আমি সম্পূর্ণ বিবাহিত গেরস্থ মানুষ, বিয়ে থা করে সংসার করছি। কিন্তু সংসারের বন্ধন আমাকে সম্পূর্ণভাবে আকৃষ্ট করতে পারেনি। সেই সময় থাকতাম আমি নিজের পৈতৃক ভিটেতে। নির্ঝঞ্ঝাটে দিনগুলো বেশ সুখেই অতিবাহিত হয়ে যাচ্ছিল। আমার বেশ খ্যাতি ছড়িয়ে পড়েছিল সারা গা-গঞ্জ জুড়ে। গায়ের মানুষ আমাকে প্রথমটা উন্মাদ ভাবলেও
যখন নিজের কিছু কিছু ক্ষমতার দ্বারা মানুষের ভূত ভবিষ্যৎ পুঙ্খানুপুঙ্খুন রূপে মুখ দেখেই গড় করে বলে দিতে পারছি ও নানাবিধ সমস্যার কথা না শুনেই প্রতিবিধান দিচ্ছি, তখন অল্প অল্প করে ওই গণ্ড গায়েই মানুষের মধ্যে আমার সম্পর্কে বিশ্বাসের ভিত দৃঢ় হতে শুরু করে। দলে দলে মানুষ আসে। একটা বিশেষ কথা, গায়ের মানুষ সাধারণত কুসংস্কারাচ্ছন্ন ও অজ্ঞাতাপ্রবণ মানুষ হয়েই থাকে। কিছু অঘটন ঘটলেই মানুষ সাধারণত তান্ত্রিকদের, জ্যোতিষীদের শরণাপন্ন হয়। বহুবার দেখেছি, কিন্তু আমার তখন কিছুতেই মন আর ঘরের চার দেওয়ালের মধ্যে সীমাবদ্ধ নেই। এতগুলো লোক সমাগম, হই হুল্লোড় কিছুই ভালো লাগে না। সর্বদা মেজাজ বিক্ষিপ্ত হয়ে থাকে। তাই একদিন পরিকল্পনা মাফিক আমি রাতের অন্ধকারে পোটলা গুছিয়ে নিঃশব্দে পালিয়ে নিরুদ্দেশ যাত্রা আরম্ভ করি। স্থিত হয়ে জানাই, আমি গাঁয়ে থাকাকালীন সংসার ধর্ম পালন করতে পারিনি। ওই রাতের অন্ধকারে পালিয়ে তো গেলাম, এবং সজোরে পা চালাতে লাগলাম। ইচ্ছে এই গাঁয়ের সীমাপ্ত ছাড়িয়ে বহু দূর চলে যাব। আর সেই যাত্রায় আমার অশুভ হলো। নিজের অজ্ঞাতে এমন একটা অভিজ্ঞতা আমার হলো যে আজ এত বছর পরেও মনে পড়লে ভয় শিহরণ খেলে যায়। প্রত্যক্ষ দর্শন করেই আমি আজকে বলতে বসেছি। অদৃষ্ট হয়ে আমাকে এই ঘটনা চক্রে জড়িয়ে ফেলে, যার কোনো ব্যাখ্যা আমি আজও দিতে পারিনি। কিন্তু প্রণম্য করুর আশীর্বাদ থাকলে সব কিছুই সম্ভব। শেষ পর্যন্ত কি হয়েছিল বলি শোনো। বেশ তন্ময় হয়েই তারানাথ কথাগুলো বলছিল। ওনার বাচনভঙ্গি দেখে আমার মনে হচ্ছিল যে উনি যেন সেই 40 বছর আগের দৃশ্য স্পষ্ট বায়োস্কোপের ছবির মতোই দেখে বলছেন, আর সেইটাই আমাদের মস্তিষ্কে গভীরভাবে রেখাপাত করছে। যাই হোক, এত সব বলে তারানাথ ফিনফিনে চাদর থেকে নিজের শিরাবহুল হাত অল্প বের করে আমাদের সামনে মেলে ধরল। কুলুঙ্গির মিটমিটে স্নিগ্ধ আলোকরশ্মিতে স্পষ্ট দেখি সত্যি ওনার বলার সময় বেশ ভয় পেয়েছেন। চোখে ফুটে উঠেছে বীভৎস ভয়ের দৃষ্টি। আমাদের কৌতূহলের পারদ ক্রমেই মাথাচাড়া দিয়ে উঠছিল। তবু নিরুত্তর থেকে ঠাকুরমশাইয়ের মুখ থেকে বিস্তারিত বিবরণ শুনব বলে চাতক পাখির মতো বসেছিলাম। আমার মনে দৃঢ় ধারণা হচ্ছিল যে এটা নিশ্চয়ই কাপালিক সম্প্রদায়ের মতোই কোনো এক জাত হবে, যারা গুপ্তভাবে নিজের সাধনার বলি সংগ্রহ করার জন্য নিশুতি রাতে সুলক্ষণযুক্ত বালক অপহরণ করে। বেশ কিছুক্ষণ পরে বিহ্বলতা কাটিয়ে ফের অন্যমনস্কভাবে তারানাথ বিড়বিড় করে বললেন, এটা সাধারণত বৌদ্ধ তন্ত্রে বিশেষভাবে প্রয়োগ করা হয়, আর এটার গোপনীয়তা সম্বন্ধে অধিক মাত্রায় খেয়াল রাখা হয়। হিন্দু তান্ত্রিক ঘটনা বাদেও আরও অনেক টুকরো টুকরো ঘটনা আমার জীবনে রেখাপাত করেছে, যা মোটেই তুচ্ছজ্ঞান করা উচিত নয়। কথাগুলো তারানাথ উজ্জ্বল দৃষ্টিতে কড়িকাঠের দিকে চেয়েই বলেছিলেন। এই ঘটনা বলার নেপথ্যে যে তারানাথের বিশেষ কিছু উদ্দেশ্য অন্তর্নিহিত আছে, সেটা দীর্ঘদিন আসার দরুন আমাদের বেশ ভালোই উপলব্ধি হচ্ছিল। আর তাছাড়া এরকম অভিজ্ঞতার কথা কখনো শোনার সুযোগ হয়নি। হিন্দুতন্ত্রের উপর নানাবিধ গালগপ্প শুনলেও এবারের বক্তব্য শুনে স্পষ্টই বুঝলাম যে এটা আসলে বৌদ্ধতন্ত্রকে কেন্দ্র করেই। সুতরাং আমরা তীর্থের কাকের মতোই হাত পা গুটিয়ে বসে ওই নতুনত্বে পরিপূর্ণ অভিজ্ঞতা শোনার সাথে সাথেই আনুষঙ্গিক প্রসঙ্গ আলোচনায় কিছুটা সময় অতিবাহিত করার পর ও সেই সঙ্গে ক্ষণিক পূর্বে আসা জলযোগ পর্ব মিটিয়ে আগ্রহ ব্যাকুল দৃষ্টিতে চাইলাম। উনি আরও একটা পাশিংশ বেশ জুতের সঙ্গে ধরিয়ে আমাদের জবাব দিলেন, তোমাদের একবার বলেছিলাম না যে আমি গাঁয়ের ছেলে, লোহা পর্যন্ত হজম করতে পারি। নিমন্ত্রণ বাড়ি পেলে তো কথাই ছিল না। গায়ে অত্যাধিক জোর থাকায় জমিতে বেশ
খাটতেও পারতাম। এটাও নিশ্চয় মনে পড়ে বলেছিলাম যে বেতাল আক্রমণের ঘটনাটা শুনবার সময় যখন কিশোরী ওই সময়ের তৎকালীন বাজার দর সম্বন্ধে জানতে চেয়েছিল। তারানাথের মুখের কথাটা সম্পূর্ণ শেষ হওয়ার আগেই কিশোরী মাঝপথেই কিন্তু তৎক্ষণাৎ উত্তেজিতভাবে ঢোক গিলে বলল, হ্যাঁ হ্যাঁ ঠাকুর মশাই, আপনিও আপনার বন্ধু হরমোহন একবার একটা 10 আনার আস্ত পাঠা খেয়েছিলেন। উফ, বলিহারি, যেমন আপনার খাবার ক্ষমতা তেমন স্মৃতিশক্তি। কি করে যে এত দৃঢ় আর প্রখর বুঝতেই পারি না। সেই কোন বেতাল আক্রমণের কাহিনীটা আমাদের বলেছিলেন মাতু পাগলির ঘটনার পর এখনো আমাদের অটুট পুঙ্খানুপুঙ্খ রূপে মনে আছে সবটা। সেটাই তো বহু বছর কেটে গেল। আপনি আমার বলা তখনকার প্রশ্ন অবধি মনে রেখেছেন। ধন্য ধন্য ঠাকুরমশাই, আপনি ধন্য। সত্যি আপনি সাধনা করেছেন। আমাদের রীতিমতো আপনার প্রতি বিশ্বাস জন্মেছে। কিশোরীর কথাগুলো শুনে জ্বলন্ত সিগারেটের প্রান্তের ছাই নারকেল মালায় ফেলে দিয়ে তারানাথ ঠোঁটের ফাঁকে অল্প হেসে বললেন, ওহে, অল্প বয়সে আমাকে দেখলে কোথায়? যেমন ছিলাম সেই সময় পাউন্ডুলে তেমনি ছিলাম ডান পিঠে। নিশ্চিত বিপদ জেনেও সেইখানে যাওয়ার প্রতি আমার কখনো বাধেনি। এই সাহসই আমার লেগেছিল রাতের পর রাত জেগে বিচিত্র ধর্মী সাধনা করার সময়। সাহস ছাড়া এ পথে এগোনো একেবারেই অসম্ভব, বুঝলে? আর বলছো মনে রাখার ক্ষমতা, স্মৃতিশক্তি একজন সাধকের অত্যাধিক প্রয়োজনীয়। এই যে সাধনার গুহ্য মন্ত্র প্রয়োগ ইত্যাদি মনে রাখতে না পারলে সঠিক স্থানে সেগুলো যদি প্রয়োগ না করা হয় তবে তো কারুকে এই বিপদ থেকে উদ্ধার করা যাবে না। শুধু তান্ত্রিক কেন, এখন তো দেখি বেশিরভাগ পুরোহিত গায়ের নামাবলী চড়িয়ে দেবীর পুজোর সময় বই দেখে মন্ত্র আওড়াচ্ছে। কিন্তু আমাদের গায়ে একজনকে চিনতাম, উনি আবার চণ্ডী মায়ের পুজো করতেন। অতি প্রসিদ্ধ পণ্ডিত। আমাদের সময়ে চৌধুরীদের পুজো বেশ জনপ্রিয় ছিল। ওইখানে বাধা ধরা ভাবে চাটুজ্জে মশাই পুজো করতেন। এখনো তার শরিকরা ক্রমান্বয়ে বংশ পরম্পরায় করে যাচ্ছে, খবর নিয়ে রেখেছি। তবে এখন আর ওই জাঁকজমকটা নেই যেটা চৌধুরী মশাই থাকাকালীন ছিল। সে প্রায় আমার শৈশবের কথা ধরোই না, 60 বছর তো গড়িয়ে গেল কম করে। এখন না আছে ওই সময়ের নিষ্ঠার সঙ্গে পূজার প্রচলন, আর না আছে সঠিক পুরুত। বললাম না, আমার শৈশব পাড়া গায়ে কেটেছে, কিন্তু ওই দিনগুলো ছিল বড্ড রঙিন। ষষ্ঠী থেকে একেবারে দশমী পর্যন্ত মণ্ডপে ভিড় লেগেই থাকতো। সকলেই হাট থেকে নতুন পোশাক কিনে সেগুলো পরে বাইরে বেরিয়ে এসে ঠাকুর দালানে ঘন্টার পর ঘন্টা বসে জমিদার গিন্নির সঙ্গে সর্বজনীনভাবে কাজে লিপ্ত থাকত। বয়স চেষ্টার একটু দূরে ছাতিম গাছের তলায় বসে থেকে তামাক টানত আর মণ্ডপে উদাম সহকারে ঢাকিতের বাজনা দেখত। যারা ছোট ছিল তারাও পুজোর মরশুমে হুড়হুড়ি করে ভিড় জমাতো। ভাবলেও অবাক লাগে, বিভূতি, কি সব দিন অতিবাহিত করে এসেছি। পুজোর দিনে আবার যাত্রাপালার ঢালেও ব্যবস্থা করতেন চৌধুরী মশাই। সারা গাঁয়ের মানুষের ভিড়ে যাত্রার আসর গিজগিজ করত। সেগুলো মনে রাখার বিষয় নয় কি? কিন্তু বললে বিশ্বাস করবে না, যখন চাটুজ্জে মশাই ঢুকত মণ্ডপের গর্ভগৃহে তখন সকলেই প্রণাম ঠুকে এক জায়গায় স্থির হয়ে দাঁড়িয়ে থাকত। ওনার মন্ত্র বলার ধরনে একটা আলাদাই আকর্ষণ ছিল। চণ্ডী পাঠের সময় তন্ত্রের শুরুতে মঙ্গলাচরণ যখন তিনি শুরু করতেন তখন চণ্ডীর দালান একেবারে ভিড় থাকা সত্ত্বেও কিন্তু নীরবতা নেমে আসত।
গাঁয়ের যত বনেদি বাড়ির পুজো দেখার অভিজ্ঞতা হয়েছে তার মধ্যে এইটুকু জেনেছি যে আগেকার দিনে যেমন খাস মহলে বাইজির মুচড়ের আসরে বায়না হতো, তেমনি কোনো কোনো জায়গায় খাঁটি পুরুত অন্বেষণের জন্য লোক পাঠানো হতো। বৈদিক মন্ত্রে যাদের অগাধ জ্ঞান তারা এমনিতে ও পুজো করে ও দক্ষিণা বাবদ যা পেতেন তাতে সারা বছর আড়ম্বরেই কেটে যেত। কিন্তু ওইসব কথা থাক, আজকে সেইটা তোমাদের শোনাতে যাচ্ছি সেই কাহিনীতে হরমোহনের বিষয় অধিক প্রাধান্য পায়। তাকে নিয়েই আমার সমগ্র অভিজ্ঞতা। প্রতিকূলতার মধ্যেও ঈশ্বরকে স্মরণ করলে সহজে উদ্ধার পাওয়া যায়। আমার যৌবন বয়সের একেবারে গোড়ার দিকের কথা। বয়স তখন বললাম না, ওই 40-এর কাছাকাছি। ওই সাধুর সান্নিধ্য ছেড়ে ইচ্ছে মতো যে যাচ্ছে ঘুরে বেড়াচ্ছি আর সাধু সন্ন্যাসীদের সান্নিধ্য লাভের চেষ্টা করছি। জানবে, মানুষের জীবনে ইচ্ছের একটা বিপুল দাম আছে। তুমি যা চাও তাই পেতে পারো যদি একটু ইচ্ছে শক্তি প্রয়োগ করো তাহলে, বুঝলে? হরমোহনের বাবা ছিলেন এরকম প্রসিদ্ধ প্রাপ্তি পুরুত। 10-10টা গাঁয়ে বেশ নাম ডাকছিল। তাদের গাঁ ছড়িয়ে আরো কয়েকটা গাঁয়ের পর সুনীতিপুরে হরমোহনের পৈতৃক ভিটা। তা সেবার সাধু সঙ্গ করে ফেরার পথে প্ল্যাটফর্ম থেকে নেমে মেঠো পথ ধরেছি। সময়টা আশ্বিন মাস। দিগন্ত জুড়ে কাশের সমাবেশ দেখলে মন প্রাণ চোখ সবকিছুই একসাথে জুড়িয়ে যায়। আমার মনে ছিল না এইটা হরমোহনের গাঁ। দীর্ঘদিন বাদে যেহেতু আগমন হয়েছে তাই সঠিকভাবে কিছুই ঠাহর করতে পারছিলাম না। আর সময়ের সঙ্গে অনেক কিছুই পাল্টে গিয়েছে। কিছু দূরে গিয়ে একটা চায়ের দোকানে এক পেয়ালা চা পানের তাগিদে ঢুকেছি। দেখি দুশ্চিন্তাগ্রস্ত মুখ নিয়ে একজন মধ্যবয়স্ক চাষারে গোছের শক্ত হাত পা গড়নের শ্যামবর্ণ মানুষ বসে রয়েছে। লোকটির দিকে আমি আর চোখে তাকিয়েছিলাম। কেমন যেন চেনা চেনা ঠিক ছিল, কিন্তু চেনা লাগলেও যে আগে বাড়িয়ে আলাপ করতে যাব সেটার উপায় নেই। কারণ মানুষ এখন নানাবিধ ফন্দি ফিকির নিয়ে ঘোরে। তাই প্রথম আলাপেই যদি আমি বলি, মশাই আমি আপনার সাহায্য করতে চাই, তবে সেটা দৃষ্টিকটু দেখাবে হয়তো। উন্মাদও ভাবতে পারে, অসম্ভব কিছুই নয়। আমি ওই বসে থাকা অবস্থায় চোখ বুঝলাম। লোকটির দিকে ভিতরের কিছু ক্ষমতা মারফত জানলাম যে ওই লোকটি আমার বাল্যবন্ধু হরমোহন ব্যতীত আর কেউ হতেই পারে না। স্থিরভাবে নিশ্চিত হওয়ার পর আর বসে থাকা যায় না। আমি বেঞ্চি ছেড়ে উঠে ওর পাশে বসতেই হরমোহন আমার দিকে অদ্ভুত এক দৃষ্টিতে তাকালো। বলাই বাহুল্য, সে আমাকে চিনতে পারেনি। কারণ সাধু সঙ্গ দরুন আমার শারীরিকভাবে বেশ পরিবর্তন হয়েছে। আমি নিজেই পরিচয় দিতে আর পূর্ব স্মৃতি উল্লেখ করতে সে আমার দিকে বিস্ফারিত চোখে ক্ষণিক চেয়ে রইল। তারপর কাতর কণ্ঠে বলল, আরে তারানাথ, তোর দেখা যে আর কোনোদিন পাবো সেটা কল্পনাও করতে পারিনি ভাই। কোথাও চলে গেছিলিস শুনলাম, তা বাড়ি কি আর ফিরবি না কোনোদিন? দীর্ঘদিন বাদে বন্ধুর সঙ্গে দেখা হওয়ার পর, আলাপচারিতা হওয়ার পর শেষে হরমোহন প্রস্তাব পারল যে তার বাড়িতে আমাকে থাকতেই হবে যতদিন সুনীতিপুরে আমি আছি। আমার বৈরাগ্যে প্রভাব পড়তে পারে এই নিয়ে বহু অনুনয় বিনয় করা সত্ত্বেও তার সিদ্ধান্তের কাছে আমাকে পরাজিত হতেই হলো। তবে বলা যায় ওই দিন গিয়ে বেশ ভালোই করেছিলাম, নইলে যে ওর কি বিপদ সে সম্বন্ধে জানতে পারতাম না।
দোস্ত মানুষের ওপর ঈশ্বর সহায় যখন হন তখন কারুর না কারুর বেশে নিজে তিনি প্রকট হন, অথবা যার দ্বারা তার উপকার হবে তাকে সঠিক স্থানে পাঠিয়ে দেয়। আমার হরমোহনের সঙ্গে আকস্মিক দেখা হওয়াটা নিশ্চয়ই ইষ্ট দ্বারা পূর্ব পরিকল্পিত। তার ইচ্ছে সম্পর্কে উচ্চকোটির সাধকরাই অবগত নয়, তো আমি তো কেবল একজন নগণ্য ভবঘুরে সাধক মাত্র। বন্ধুর অনুরোধ আর উপেক্ষা না করে বিনা বাক্য ব্যয়ে চললাম হরমোহনের বাড়ির উদ্দেশ্যে। ধুধু প্রান্তরের ওপর সোজাসুজি বিছানো প্ল্যাটফর্ম পেরিয়ে ঈশান দিক বরাবর হাঁটতে আরম্ভ করলাম। পথেই হরমোহন ওই আশ্বিন মাসের রৌদ্রোজ্জ্বল মনোরম আবহাওয়ায় তরতর করে ঘামতে লাগলো। তার গতি ক্রমেই শিথিল হয়ে যাচ্ছিল। দুশ্চিন্তাগ্রস্ত মানুষের অদৃষ্টে কেন যে এমন ঘটে সে বুঝতে পারছিলাম না, তাই বড্ড খারাপ লাগছিল। আমি কিছুক্ষণ ধরেই হরমোহনের গতিবিধির ওপর কিছু অস্বাভাবিকত্ব লক্ষ্য করছিলাম। তাকে ঘিরে যে একটা কালো মসলিনের মতো ছায়া ঘেরা টোপে কেন্দ্রীভূত হয়েছে সেটা অভিজ্ঞ সাধক মাত্রই স্পষ্ট। বহু কষ্টে আমি ও হরমোহন পথ চিনতে পেরে ওর আস্তানায় গিয়ে উপস্থিত হলাম, কিন্তু যাওয়ার ভিতরে ঢোকার পথেই বাধা পড়ল। দেখি দৌড় আটকে দাঁড়িয়ে আছে একজন স্ত্রীলোক। বয়স আন্দাজ বছর 30-এর ভিতর, ৮-৬০ গড়ন, ডান হাতের ওপর মাদুলি কোষে বাঁধা, মুখ চোখে অদ্ভুত কৌতূহল। পরনের মলিন শাড়িটায় ভালোভাবে হাত মুছতে মুছতে আমার দিকে প্রখর দৃষ্টিতে শুধু চেয়েই রইল। বুঝলাম ওটা হরমোহনের অর্ধাঙ্গিনী, কিন্তু দূর থেকেই আমার গতি স্থিমিত হলো যখন সারা বাড়ির ভিতর থেকে একটা বিশ্রী গন্ধ আমার নাকে এসে প্রবেশ করলো। বাড়ির পাশ ঘেঁষেই ছিল একটা পেয়ারা গাছ, তার ডালে বসে কুচকুচে কালো বর্ণের একটা কাক। আমি ওই দিকেই তাকাতে সেটা সশব্দে উড়ে অন্যত্র প্রবেশ করলো। আমার অবস্থা তখন সংকীর্ণ। এইসব বিচিত্র ধরনের কুলক্ষণে একেই মনটা ভারাক্রান্ত হয়ে সেই সঙ্গে আরও একটা অনুভূতি যোগ দিল, সেটা হচ্ছে দম বন্ধ হয়ে আসছিল। সারা বাড়ির ভিতর একটুও শুদ্ধ বাতাসের চলাচল নেই, যেন বাড়ির চৌহদ্দির মধ্যে গোমট ভাব একটা বিরাজিত। আমি আশপাশ আরো ভালোভাবে চেয়ে দেখলাম, কিন্তু দিনের আলোয় প্রকৃতিস্থ তেমন নজরে পড়ল না। আমি ওই দম বন্ধ করা ভাব কাটাবার জন্য এক খাপলা মাটি মুঠো বদ্ধ করে মন্ত্রের জোরে বাতাসে ছড়িয়ে দিতেই চোখের নিমেষে কিছু যেন একটা সরে গেল। পিছনে জংলি পাবলা গাছের বুনো ঝোপের দিকটায় পরিবেশ থেকে ক্ষণিকের জন্য এই দম চাপা ভাবটা মুছে গেল। আমি পিছু পিছু হরমোহনের ঘরে পদার্পণ করলাম। প্রবেশ করে ওরা আমাকে অতিথি আপ্যায়ন করে হরমোহন বহু কথা জুড়ে দিল, এমনকি আমার সাথে ওর স্ত্রীরও বেশ ভালোভাবে পরিচয় করিয়ে দিল। স্ত্রীর নাম শ্যামলী। সে আমার জন্য একটা কাঁসার পাত্রে একটু মুড়ি আর জল আনার জন্য ভিতরে প্রবেশ করেই কি দেখে সশব্দে আঁচল চাপা দিয়ে কেঁদে উঠল। সেই শব্দ বাইরে অবধি ভেসে এসে আমার কানে আসছিল। আমি কথা থামিয়ে বন্ধুর দিকে তাকিয়ে প্রশ্ন করলাম, কিরে হরমোহন, ব্যাপার কি? কান্নাকাটির শব্দ কেন আসছে বলতো? আমাকে কিন্তু কিছু গোপন করিস না ভাই, পারলে আমি প্রাণ দিয়ে বিপদ থেকে উদ্ধার করার চেষ্টা করব। হরমোহন কিন্তু মানসিকভাবে ভেঙে পড়েছিল, কিন্তু তবু সে চোখের জল ফেলেনি। মুখের মধ্যে একটা কষ্ট চেপেছিল, এখন সেটার বাঁধ ভাঙল। আমার কথা শুনে মাথা নামিয়ে সেও করুণ সুরে
টুকরে টুকরে কান্নাকাটি আরম্ভ করলো। আমি গতিক সুবিধার নয় বুঝতে পেরেছি। কিছুক্ষণ অশ্রুধারা ভাসিয়ে তারপর ক্ষণিক ধাতস্থ হওয়ার পর সে আমাকে বলল, তারানাথ, তুই তো শুনেছি মস্ত জ্যোতিষী তান্ত্রিক হয়েছিস। আমিও এতদিন তোর পথেই বসেছিলাম। যা শুরু হয়েছে তাতে এক দণ্ডও বেঁচে থাকা মুশকিল রে ভাই। তুই খোকাকে উদ্ধার কর, নইলে ওরা যে ওকে মেরে ফেলবে। আমি সন্তানহীন হয়ে পড়ব, এটাই কি আমার নিয়তিতে লেখা আছে? আমি যথারীতি নড়ে চড়ে বসলাম। বললাম, হয়েছেটা কি বলবি তো? আর তোর খোকা কই? বিস্তারিত বল, নইলে আমি উপায় বের করব কি করে। হরমোহন ক্ষণিক স্বস্তি অনুভব করল। তারপর আমাকে বসার ইঙ্গিত দিয়ে ভেতরে চলে গেল। ফিরল মিনিট 15 পরে, হাতে একটা তামাক সাজানো হুঁকো কলকে। তার দেরিতে ফেরার সাথে সাথেই শ্যামলীর রোদন কমে এসেছিল। যাই হোক, হরমোহন কলকেটা আমার দিকে বাড়িয়ে নিজের দুঃখের কথাটা বলতে শুরু করলো। দিক বিদিক উদ্ভাসিত হয়ে যাচ্ছিল আশ্বিন মাসের শরতের রোদ্দুরে। বিচলিত স্বরে বলল, আমার খোকা নিতাইয়ের চালচলন, কথাবার্তা প্রমুখ বিষয়ে অস্বাভাবিকত্ব লক্ষ্য করি আজ থেকে ঠিক মাস 1.5 আগে। বয়স তার এই 10 বছর হলো। বেশ দুরন্ত আর ডান পিটে ছেলে। সারাদিন তার টিকিটা খুঁজে পাওয়া দুষ্কর। প্রায় তাকে সামলাতে সামলাতে শ্যামলী রীতিমতো হিমশিম খেয়ে যেত। গৃহে ওকে নিয়েই কোলাহল লেগে থাকত। আমরা চাষারে মানুষ, মা ছেলের মধ্যে বেশি মাথা ঘামাতাম না। চাষবাস বাদে অন্যত্র বাড়তি ধন উপার্জনের জন্যই কতর খাটাই। সেদিন বেশ রাত করেই বাড়ি ফিরি। সদরে মহাজনের কাছে কিছু বীজ কেনার জন্য নগদ কিছু ঋণ নিতে গিয়েছিলাম। অগ্রাণ আর কার্তিক এই 2 মাসেই জানিস তো ধান কাটার সময়। সুতরাং আমি ধান কাটবার জন্য বেশ ব্যতিব্যস্ত হয়েই উঠেছিলাম। রাত তখন ওই 8টা কি 9টা। ফিরছি যখন, দেখি বাবলা বনের গভীরে উত্তর কোণে ওই দিকটায় কার যেন ছোট ছিলের মতো অস্পষ্ট একটা অবয়ব দেখলাম। অমনি থমকে দাঁড়িয়ে পড়লাম আমি। চোখের ওপর আড়াআড়ি ভাবে হাত তুলেও বিশেষ কিছু ঠাউর হলো না। শুধু চিৎকার করে ডাকলাম, ও কে যায়? কে ওখানে? অত রাত বিরেতে কে ওখানে যায় শুনি? জানিস তারানাথ, আমি অত করে ডাকলাম, কিন্তু কই, ওই ছেলের আমার দিকে ফিরে দেখা তো দূরস্থ, বরং হন হন করে ডাক শোনা মাত্র ওই দিকটায়, অর্থাৎ যে দিকটায় বেশি বনময় অঞ্চল, বন জঙ্গলের আধিক্য অত্যাধিক ঘন, সেইখানে ঢুকে গেল। ওই বন জঙ্গলের এলাকায় তেমন কেউ একটা মারায় না। জায়গাটার বদনাম আছে আগে থেকেই। ওই দৃশ্য দেখার পর আমি ফ্যাল ফ্যাল করে শুধু চেয়েই রইলাম। দৃষ্টিসীমার মধ্যে এর থেকে বেশি কিছু আর চোখে পড়ল না। যাই হোক, বিস্ময়ের ঘোর কাটিয়ে যখন হুঁশ ফিরল, তখন দেখি কেউ কোথাও নেই। মুহূর্তে আমার সব কথা মনে পড়ল। ওখানে দাঁড়িয়ে স্থিরভাবে চিন্তা করলাম, কালকে গায়ের মুরব্বীদের নিয়ে ওই জায়গাটায় একবার ঢু মেরে আসব। মনে মনে নিজেকে এই ভেবেই সান্ত্বনা দিচ্ছিলুম বটে, কিন্তু সেই সান্ত্বনা মোটেই মনের বিক্ষিপ্ত ভাবটা কমাতে পারছিল না। বরং অশনি সংকেতে মনের ভেতরটা আচ্ছন্ন হয়ে আসছিল বলাই বাহুল্য। আমি দ্রুত পথ চলতে লাগলাম। অন্ধকার 2 পাশ, তার উপর সাপখোপের উপদ্রব তো লেগেই আছে। যথারীতি ঘরের বাইরে থেকেই স্ত্রীর আর্তকণ্ঠের কান্নার ধ্বনি কানে প্রবেশ করতে শিহরিত হয়ে স্থাণুর মতো দাঁড়িয়ে রইলাম। দৌড়ের পাল্লায় হাত দিতে দেখি সেটা বন্ধ নয়, ভিজিয়ে রাখা। মনে সন্দেহ হলো, এত রাতে বউ দৌড় ভালোভাবে বন্ধ না করে খুলে রেখেছে কেন? দাঁড়িয়ে ভাবছি, এমন সময় কোত্থেকে দমকা বাতাসের ধাক্কায় সদর দরজার পাল্লা দুটো খুলে গেল। আর আমার নজরে পড়ল
যে শ্যামলী আলু থালু বেশে ভর সন্ধ্যায় চুল খোলা অবস্থায় মাটিতে শোয়া অবস্থায় কান্নাকাটি করছে। বোঝ তারানাথ একবার, এমন দৃশ্য দেখলে কার মন শান্ত থাকে? আমি হুড়মুড় করে ঘরের ভেতরে ঢুকতেই প্রথমে জানতে চাইলাম। আমার চঞ্চল দৃষ্টি ঘরময় একজনকেই খুঁজে চলেছে, সেটা আমার বছর 10 ছেলে নিতাইকে। কিন্তু কই, সে তো নেই। তবে বহু কষ্টে ক্ষণিক ধমক ধমক দিয়ে যখন শ্যামলী শান্ত হলো, সে অশ্রু সজল ভাঙা কণ্ঠে আমাকে বিস্তারিত ঘটনাটা বলল। নিতাই নাকি দুপুরে প্রতিদিনের মতোই সারা গায়ে টই টই করার জন্য সেই বেরিয়েছিল, রোজ যেমন বেরোয়, কিন্তু ফিরে আসে প্রচণ্ড অসুস্থতার সঙ্গে। দুপুরে রোদের মধ্যে দিয়ে যখন সে টলমলো পায়ে ফিরছে, তখন শ্যামলী দাওয়ায় বসে বটিতে আনাজ কুটছিল। কিন্তু খোলা দোরের দিকে দৃষ্টিপাত করতেই কাজ মাথায় উঠল তার। সে দেখেই তড়িৎ বেগে এসে দেখে খোকার এমন কাণ্ড। রুদ্ধশ্বাস ফেলে তাকে পাজা কোলা করে ভিতরে খালি গায়ে শুইয়ে দেয়। জল খাইয়ে সে শোনে খোকার মুখে আজ দুপুরের কাণ্ড। নিতাই যখন ডুমুর গাছের নিচে নিচের মতো খেলা করছে, তখন পরিবেশ নির্জন। তখন কিন্তু সে অনুভব করে ছোপের আড়াল থেকে কে যেন তীক্ষ্ণভাবে তার দিকেই তাকিয়ে রয়েছে এবং ক্রমাগত তাকে লক্ষ্য করে যাচ্ছে। নিতাই কিছু না বুঝেই গাছের গুড়ি থেকে উঠে দাঁড়িয়ে দেখছে আশপাশটা। ঠিক ওই সময় তার কানে প্রবেশ করে দুর্ভেদ্য ভাষার মন্ত্র। মন্ত্রের এমনই তীব্রতা যে সে ওটা শোনা মাত্রই সারা শরীরের বল উধাও হয়ে সে গাছের নিচেই মূর্ছিত হয়ে পড়ে। যখন জ্ঞান ফেরে, তখন সারা শরীর অবসন্ন তার। অতি কষ্টে বাড়ি চিনে ফিরে আসতে পেরেছে অন্তত। ও ফিরে আসার পর থেকেই বউটা ক্রমাগত জলপট্টি করতে থাকে যাতে জ্বরটা স্থিমিত হয়। জানিস তো, এই পুরো গায়ে কোথায় বা ডাক্তার বুদ্ধি পাবো, তাই এই ঘরোয়া জল চিকিৎসাই ভরসা। কিন্তু সন্ধ্যের দিকে অদ্ভুত কাণ্ড ঘটল। জ্বর অবস্থায় কি সব উল্টো পাল্টা বিড়বিড় ধ্বনি শুনে শ্যামলী ছেলের কাছে গিয়ে দেখে গায়ের ওপর দেওয়া চাদরটা সরিয়ে সে উঠে বসেছে, আর দৃষ্টি কুলুঙ্গির দিকে জ্বলতে থাকা জ্বলন্ত প্রদীপের দিকেই নিবদ্ধ। চোখ দুটো রক্ত চবার মতো লাল, আর দেহ থেকে অদ্ভুত সুবাস নিঃসারিত হচ্ছে। তাকে আটকানোর আগেই সে লাফ দিয়ে খাটিয়া দিয়ে নেমে অদ্ভুত ভাষায় প্রলাপ বকতে বকতে শ্যামলীকে গায়ের জোরে ঠেকিয়ে সন্ধ্যার দিকেই ঘর ছেড়ে পালিয়ে যায়। কোনো বাধাই তার গতিরোধ করতে পারেনি। আমি শুনে মাথায় হাত দিয়ে বসে পড়লাম। পরদিন অবশ্য ক্লান্ত অবসন্ন অবস্থায় সে ফিরে এসেছিল বটে, কিন্তু তার মধ্যে আর প্রাণের শক্তি অবশিষ্ট ছিল না। এখন সে ভিতরের ঘরে শয্যাশায়ী আর ঘোরের মধ্যে আছে। বল তারানাথ, বাপ হয়ে ছেলের এই অবস্থা দেখে থাকি কি করে আমি? আমি সমস্তটা শুনলাম, আর তামাকে নলে একটা টান দিয়ে ধোঁয়া ছাড়লাম। তারপর বন্ধুকে বললাম, আচ্ছা, নেতাইকে একটু দেখি, চল তো। সে আমাকে নিয়ে দাওয়া পেরিয়ে ভিতর বাড়ির বাইরে থেকে বন্ধ দরজা খুলে ভিতরে প্রবেশ করল। বুঝতে বাকি রইল না যে এই ব্যবস্থা নেওয়ার মূলে একটাই কারণ, যাতে খোকা বাইরে চলে যেতে না পারে। গিয়ে দেখি একটা নরু কঙ্কাল, শুধু দেহের চামড়াটুকু যা গায়ে লাগানো, বিছানার সঙ্গে একেবারে মিশে গিয়েছে যেন। আমি একটা হাত তুললাম, কোনো সার নেই, কিন্তু লক্ষ্য করার বিষয়, হাতের পৃষ্ঠভাগে একটা গোলাকার সাংকেতিক চিহ্ন রয়েছে। সেটা দেখে আমার ভ্রু জোড়ায় সামান্য ভাঁজ পড়ল। চোখ বুজে মনে করার চেষ্টা করলাম যে এই ধরনের কোনো চিহ্ন কোন সম্প্রদায়ের হতে পারে। পরে মনে পড়তে আগাগোড়া সমস্তটা বুঝতে সক্ষম হলাম। আমরা কৌতূহলের বশে প্রশ্ন করলাম, কোন সম্প্রদায়ের চিহ্ন জ্যোতিষী মশাই? ওই চিহ্নের দ্বারা কি হয়?
উনি শেষ হতে থাকা পাশিংশটায় তীব্র টান দিয়ে এক গাল ধোঁয়া ছেড়ে বললেন, বুঝলে না, ওই তিব্বতী সম্প্রদায়ের কথা আলোচনাক্রমে বর্ণনা করেছিলাম। এই ছেলের প্রতি তাদের নজর পড়েছে, যার তরুণ ওরা মন্ত্র বলে একে বশ করে প্রতি রাতে নিজের কার্যকরিতা অভ্যাস করে। যাকে আহ্বান করা হয় সে ক্ষণিক সময় এই বালকের ওপর ভর করে তার শরীরের সমস্ত প্রাণ শক্তি শুষে নেয়। এটা দেখেই বুঝতে পেরেছি। আরও দেখলাম ওই শয্যাশায়িত ছেলেটির মধ্যে সত্যি এমন বহু গুণাবলী রয়েছে যা দ্বারা অসিদ্ধ কাজ সিদ্ধ করা সম্ভব। সম্ভবত বিশেষ নারী নক্ষত্রের চোখের মেলবন্ধে জন্ম হওয়ার অলৌকিক দেহ লক্ষণ ফুটে বেরুচ্ছে। এইবার আমি বেশ সতর্ক হলাম। পোটলা থেকে একটা মা কালীর তাগা বের করে সেটা ওই হাতে পরিয়ে দিতেই ওই ছেলেটি ক্ষণিক গুঙ্গিয়ে উঠল। আমি হরমোহনের কাছে সম্পূর্ণ বিষয়টা না ভেঙে শুধু বললাম, ভাই হরমোহন, একটাও প্রশ্ন না করে তুই আমার পরামর্শ মেনে চল যদি পুত্রপতি থাকে। আর হ্যাঁ, ফর্দ করে দিচ্ছি সেগুলো নিয়ে আয়। তোরা স্বামী স্ত্রীও পরাদপক্ষে অন্ধকার নেমে যাওয়ার পর আর বেরোস না। এখন তোদের অদৃষ্টে সমূহ বিপদ। আমার সঙ্গে আয়, ঘরের বাইরে গণ্ডি নির্মাণ করতে হবে তোকে। আজও ওর ভয় পাওয়া মুখটা মনে পড়ে। সে আমার ওই কথাগুলো শুনে আরও এক প্রস্থ কেঁদে কেটে শেষে গণ্ডের কাজ ও ফর্দমাফিক জিনিস আনল। আজকের দিনটা তার উপরে অমাবস্যা। ঘরেই আমি মস্ত যজ্ঞের বেদি মাটি নির্মাণ করে শেষে সন্ধ্যার দিকে কিছু গুহ্য বিষয় মেনে চলে গুরুর শিখিয়ে দেওয়া বিষয় পুঙ্খানুপুঙ্খন রূপে মেনে চললাম। ছেলেটিকে আসন শুদ্ধি করে বসিয়ে দিতেই তার মনে অস্থিরতা ভাবের সৃষ্টি হলো। অর্থাৎ সে অন্ধকারে নেমে আসার পর থেকে কিছুতেই নিজের আসনে বসে থাকতে পারছে না। এবার মন্ত্রপুত আসন ত্যাগ করা সম্পূর্ণ সম্ভব হচ্ছে না। কেবলই কোঙানি সূচক একটা শব্দ বেরিয়ে আসছে। আমি ততক্ষণে আগুনে জ্বালিয়ে সঠিক পন্থা অনুসরণ করে জটিল মন্ত্রপাঠ আরম্ভ করেছি। আমার মন্ত্রপাঠের সঙ্গে সঙ্গে পরিবেশে বিনা মেঘে কান ফাটানো বজ্রপাত। আমি প্রথমে একটা নিম কাঠ দা দিয়ে ভালোভাবে কেটে সেটা মাটির ডেলায় মাঝ বরাবর ঢুকিয়ে প্রাণ প্রতিষ্ঠা করে কাঠের মূর্তিটার মধ্যে রক্তচন্দন আর সুরার মিশ্রণ ছিটিয়ে দিতে লাগলাম। আগুন তখন ঠেলে আমার মাথা ছাড়িয়ে উঠেছে। যতই আগুনের তেজ বৃদ্ধি পাচ্ছে ততই নিতাইয়ের ক্ষিপ্রতা অত্যাধিক হারে বৃদ্ধি পাচ্ছে। যদি ওই মন্ত্রপুত গণ্ডির ঘেরা টোপ না থাকতো তবে সে সম্মোহনের বশে থেকে সকলকে হত্যায় তৎপর। কারণ ওর শরীরে মৃত মানুষের আত্মা প্রবেশ করেছে। তাকে বের করে ফিরিয়ে দেওয়াই আমার উদ্দেশ্য। ঘন্টা 2-3 ধরে যজ্ঞের কাজ নির্বিঘ্নে সমাপন হওয়ার পর দেখি নেতাই গণ্ডির মধ্যেই লুটিয়ে পড়েছে। ওই স্থানে আমি তখন একা, যে যজ্ঞের কাজে সফল হয়েছি। মূর্ছিত নেতায়ের দেহ থেকে দেখলাম একজন মণ্ডিত মস্তক গেরুয়াধারী তিব্বতী সন্ন্যাসীর অবয়ব বেরিয়ে আমার দিকে তাকিয়ে শেষে মিলিয়ে গেল। আমি মাটির সরা থেকে এক খাপলা গুঁড়ো মুখের সামনে মুঠিবদ্ধ অবস্থায় ধরে থাকার পর মন্ত্র পড়ে আগুনে পূর্ণাহুতি দিলাম। দেখলাম আগুনের থেকে একটা হলদেটে দীপ্তি বিচ্ছুরিত হয়ে সেটা নেতায়ের দেহে প্রবেশ করতে সে জ্ঞান ফিরে পেল। সে ওই মৃত আত্মার কবল থেকে মুক্তি লাভ করল। পরে ফিরে আসার পর ঘরে একটা পুজো করে দিয়েছিলাম, আর ওই ছেলেকে ভালোভাবে বেঁধে দিয়েছিলাম মন্ত্রের মাধ্যমে, যাতে আর কোনোদিন অশুভ শক্তির কুঞ্জর তার মধ্যে না পড়ে। এসব কিছুই আমার গুরুর আশীর্বাদেই সম্ভব হয়েছে।
মটলেনে চলে আসার পর বন্ধু পত্র মারফত আমাকে ছেলের সুস্থতার খবর আর কৃতজ্ঞতা জ্ঞাপন করেছিল। তারানাথ থামলেন আর একটা দীর্ঘশ্বাস ফেললেন। একটানা বিভোর হয়ে গল্প শোনার জন্য আমাদের সময়ের হুঁশ ছিল না। মোহভঙ্গ হতে শেষে তাকিয়ে দেখি রাত্রি নেমে এসেছে। আমরা বিদায় নিলাম। শেষ হল তারানাথ তান্ত্রিক ও তিব্বতী সাধুর কোপ। তারানাথের চরিত্রে ছিল প্রীতম, অন্যান্য চরিত্রে অগ্নিত, অমিত, শুভম, পিয়ালি। শব্দ সংযোজন, আবহ নির্মাণে ছিলাম আমি শুভম, প্রচ্ছদে ক্রিয়েটোম্যানিয়া। তাহলে আজকের উপস্থাপনা আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট সেকশনে জানাবেন। ভালো লাগলে গল্পটিকে লাইক করতে এবং আপনাদের কাছের মানুষদের কাছে পৌঁছে দিতে একটুও দেরি করবেন না কিন্তু। আপনাদের ভালোবাসায় ফুলে ফেঁপে উঠুক আমাদের কাহিনী কুঠি। আপাতত এখন আমরা নিলাম ছুটি। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। নমস্কার।